আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আমি ক্লাস 2 থেকে শিখেছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? কেমন চলছে প্রস্তুতি? আর আজকে হলো গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা হলো একটু এক্সেপশনাল। এর আগে যে ক্লাসগুলো করেছেন সেগুলোরই একটা রিমেক বলা চলে এই ক্লাসটি। আজকে হলো ভূগোল বিষয়ের ক্লাস। আর ভূগোল মূলত কোন অংশ? ভূগোল মূলত বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, আমরা করে এসেছি। কিছু টপিক আছে যেগুলো বিজ্ঞানের মধ্যে ছিল। এই সংক্ষিপ্ত টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলেন শুরু করা যাক তাহলে গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। লেকচার নাম্বার 1, ভূগোলের ধারণা। ওকে, থেকে শুরু করে সাউন্ড কি সবার জন্য ইকো হচ্ছে? সেটিংস কেউ চেঞ্জ করছে? ইকো হইতেছে। হ্যালো, এখন ঠিক আছে সাউন্ড? এখন কি 8%? হ্যালো, হ্যালো, কমেন্ট সাউন্ড। ওকে, চল। এবার সাউন্ড থাকলে এইবার ওকে। এইবার আমরা চলে যাচ্ছি কথাবার্তায়। এর একেবারে প্রাথমিক যে কথাবার্তাগুলো সেগুলোর মধ্যে চলে যাচ্ছি। নেক্সট আসেন।
ওকে, ভূগোলের ধারণা। এখন ভূগোলের ধারণা, ভূগোল এখান থেকে আসছে, যেখানে জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী। জিও শব্দের অর্থ গ্রাফ পড়ছে, হচ্ছে বর্ণনা। পৃথিবীর, আর জিও পরীক্ষার প্রশ্ন আসে, এটার হলেন জিওগ্রাফির আধুনিক জনক। ওই যে কথা কেটে কেটে আসে, জিওগ্রাফির আধুনিক জনক কার্ল রিটার। কার্ল রিটার একে বলা হয় জিওগ্রাফির আধুনিক জনক। এই হলো জিওগ্রাফি সম্পর্কে প্রাথমিক কথাবার্তা। এরপর একটা জিনিস লেখেন, জিওগ্রাফি বা ভূগোল হলো দুই প্রকার। একটা হলো প্রাকৃতিক পরিবেশ বিষয়ক ভূগোল, আর একটা হলো মানব ভূগোল। হ্যাঁ, একটা ভূগোল হলো প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলে কি আলোচনা করা হয়? বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, সমুদ্র, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো লেখেন, ভূগোল হলো দুই প্রকার। ভূগোল কত প্রকার? দুই প্রকার। কি কি বিষয়? একটা হলো প্রকৃতি বিষয়ক ভূগোল বা প্রাকৃতিক ভূগোল। নাম্বার ওয়ান, এটা হলো প্রাকৃতিক ভূগোল। নাম্বার টু, এটা হলো মানব ভূগোল। মানব ভূগোলটা আবার কি? প্রাকৃতিকটা কি? প্রাকৃতিক ভূগোল হলো বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এগুলো নিয়ে যেখানে আলোচনা। মণ্ডল, এটাই হলো প্রাকৃতিক ভূগোল। বায়ুমণ্ডল না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে, যেমন আবহাওয়া আছে, জলবায়ু আছে, এগুলো এই ভূগোলে আলোচনা। আর দ্বিতীয় যেটা আছে মানব ভূগোল, সেখানে আলোচনা করা হয় কি নিয়ে? মানব ভূগোলে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, এগুলো নিয়ে আলোচনা করা হয়। মানব ভূগোলের মধ্যে আছে আঞ্চলিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল। হুম, এখানে এই অংশটায় আলোচনা করা হয়। স্যার, কথা এখনো ঠিক আসতেছে না, কেটে কেটে আসতেছে, সাউন্ড এখন প্রবলেম হচ্ছে। আসলে একটু প্রবলেম হচ্ছে সবার। আরটা হলো জনসংখ্যা বিষয়ক ভূগোল। জনসংখ্যা বা জননীতি এই ভূগোলে আলোচনা করা হয়, সেটা বলা হয় জনসংখ্যা ভূগোল। এই হলো আমাদের দুইটা প্রকার ভূগোল, একটা হলো মানব ভূগোল, একটা হলো প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, আর মানব ভূগোলের মানব বৈশিষ্ট্য বৈচিত্র্য, যেমন অঞ্চল। যেমন আপনি সীমানা নিয়ে আলোচনা করবেন, যে বাংলাদেশের সীমানা রেখায় অবস্থিত জায়গাগুলোর নাম, যেমন সিলেটে অবস্থিত তামাবিল, মানে যশোরের সিলেটের তামাবিল, আবার ধরেন আমার দিনাজপুরের হিলি ভান্ডারগুলি, মানে সীমান্তবর্তী স্থান নিয়ে যখন আলোচনা করি, এটা হলো অঞ্চলীয় আলোচনা। এই পর্যন্ত ক্লিয়ার হলে সবাই সি লিখে দেবে।
চলেন ভূগোলের প্রাথমিক কথাবার্তা আমরা বললাম, এখন আসেন ভূগোল কি কি নিয়ে আলোচনা করে। প্রকৃতি নিয়ে আলোচনা করে আমরা বলেছি প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহাবিশ্ব বা মহাকাশ সংক্রান্ত কথাবার্তা। তো লেখেন মহাকাশ ও মহাবিশ্ব, এটা নিয়ে আপনাদের কি কি পড়তে হবে যারা প্রাইমারির আছেন। মহাকাশ ও মহাবিশ্ব। মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে প্রথম যে কথাটা লিখবেন, মহাকাশে রয়েছে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, হ্যাঁ, উল্কাপিণ্ড, নীহারিকা, ব্ল্যাক হোল, এগুলো আমাদের কোনোটা লেখার দরকার নেই। লিখবো হলো আমরা মহাকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু যার নাম হলো নক্ষত্র। নক্ষত্র, নক্ষত্র কাকে বলে? যাদের নিজস্ব তাপ ও আলো রয়েছে। নিজস্ব তাপ এবং আলো রয়েছে। নিজস্ব তাপও আছে, নিজস্ব আলোও রয়েছে কার? নক্ষত্রের। এবং এরা হলো জ্বলন্ত গ্যাস পিণ্ড। নক্ষত্রগুলো কি? নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাস পিণ্ড। জাস্ট গ্যাস এরকম একত্র হয়ে জ্বলন্ত অবস্থায় আছে, এইটাই হলো মূলত একটা নক্ষত্র। এরা কি? জ্বলন্ত গ্যাস পিণ্ড। এবং এই গ্যাস পিণ্ডগুলো কিসের দিয়ে তৈরি? গ্যাস পিণ্ডগুলো হলো মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এই জ্বলন্ত গ্যাস পিণ্ডগুলোকে বলা হয় নক্ষত্র। এবং পৃথিবীর নিকটবর্তী নক্ষত্র হলো সূর্য। পৃথিবীর নিকটবর্তী নক্ষত্র হলো সূর্য। এইগুলো লেখেন, এখান থেকে নক্ষত্র নিয়ে কি কি প্রশ্ন আসবে সেটা লিখে দিচ্ছি। পৃথিবীর নিকটবর্তী নিকটবর্তী নক্ষত্র কোনটি? পৃথিবীর নিকটবর্তী নক্ষত্র হলো সূর্য। সূর্য ছাড়া পৃথিবীর নিকটবর্তী নক্ষত্র। সূর্য ব্যতীত পৃথিবীর নিকটবর্তী নক্ষত্র কোনটি? পৃথিবীর নিকটবর্তী নক্ষত্র। সূর্য ব্যতীত পৃথিবীর নিকটবর্তী নক্ষত্র কোনটা? এর নাম হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই। সূর্য ব্যতীত পৃথিবীর নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। এরপরে আরো দুইটা জিনিস এখান থেকে আসতে পারে, যে সৌরজগতের সর্ববৃহৎ নক্ষত্র কোনটি? বৃহত্তম নক্ষত্র হলো ভিডব্লিউ ক্যানিস মেজেরিস। ভিডব্লিউ ক্যানিস মেজেরিস, এটা হলো সৌরজগতের সর্ববৃহৎ নক্ষত্র। ভিডব্লিউ ক্যানিস মেজরিস গেল একটা। আরেকটা লিখবেন আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। উজ্জ্বলতম নক্ষত্র কোনটা? এর নাম হলো লুব্ধক। উজ্জ্বলতম নক্ষত্র হলো লুব্ধক। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হলো লুব্ধক। ওকে। আর আরেকটা কথা লিখে রাখবেন, সেটা হলো নক্ষত্রের দূরত্ব। নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় আলোক বর্ষে। এটা লেখার আগে আরো কয়েকটা কথা একটু লিখে নেন। প্রথম কথাটা লেখেন, সূর্য হলো নক্ষত্র না? সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এবং 15 কোটি কিলোমিটার দূরে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়, বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়।
আরেকটা লিখবেন সূর্য পৃথিবীর থেকে, একটা লিখলাম বড়, আর একটা লিখবেন 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। 15 কোটি, 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এটা হলো সূর্যের সাথে তুলনা। এরপরে আসেন, নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় আলোক বর্ষে। এক নক্ষত্র থেকে অপর নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় আলোক বর্ষে। মহাবিশ্বের নক্ষত্রগুলোর দূরত্ব পরিমাপ করা হয়, পরিমাপের একক আলোক বর্ষ। আলোক বর্ষ জিনিসটা কি? আলো 1 সেকেন্ডে যায় কত? আলো সেকেন্ডে যায় কত? 3 লাখ কিলোমিটার। এটা হলো আলোর গতি। এটা হলো আলোর গতি। ওকে, আলোর গতিতে যদি চলা যায় তাহলে 1 বছরে যত দূরত্ব অতিক্রম করা যায় এটাকে বলা হয় আলোকবর্ষ। ওকে, আলোর গতিতে 1 বছর, বছরই লিখি, 1 বছর অতিক্রম করলে যত দূরে যাওয়া যায় সেটা হলো আলোকবর্ষ নামে পরিচিত। আলোক বর্ষ। এবং এই প্রক্সিমা সেন্টারাই কত দূরে? 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত পৃথিবী থেকে। প্রক্সিমা সেন্টারাই যেটা আছে এটা 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত, অর্থাৎ প্রায় 4.25 বছর লাগবে, 4.25 আলোকবর্ষ লাগবে ওই জায়গায় পৌঁছাইতে। এটা এত দূরে অবস্থিত। হ্যাঁ, জাস্ট বুকিতে একটু গরম পানি দিয়ে বলুন, চা একটু খাও। নেক্সট আসেন, এটা গেল আমাদের আলোকবর্ষ সংক্রান্ত ঘটনা। ওকে, এরপরে আসেন নক্ষত্রের পরে নক্ষত্র মণ্ডলী কাদেরকে বলে? যখন এই নক্ষত্র, কিছু নক্ষত্র একত্রে একত্রে একটা দল বেঁধে ঘোরে বা দল বেঁধে থাকে, তখন তাদেরকে বলা হয় নক্ষত্র মণ্ডলী। আর এই নক্ষত্র মণ্ডলীর মধ্যে উল্লেখযোগ্য আছে কালপুরুষ। নামটা লিখে রাখেন, কালপুরুষ একটি কি? এইভাবে পরীক্ষায় প্রশ্ন করবে। কালপুরুষ হলো কয়েকটা নক্ষত্রের সমন্বিত একটা জোট। যখন নক্ষত্রগুলো, অনেকগুলো নক্ষত্র একত্রে থাকে তাদের বলা হয় নক্ষত্র মণ্ডলী। আর এরকম দুইটা নক্ষত্র মণ্ডলীর নাম জাস্ট আপনারা লিখে রাখেন। ওকে, নক্ষত্র মণ্ডলী এর মধ্যে আছে হলো কালপুরুষ একটা, আর একটা হলো সপ্তর্ষি মণ্ডল। ওটা ঠান্ডা পানি থাকুক, জাস্ট শুধু পানি দেন। এই সঙ্গে আর ক্লাস শেষ হলো, ওই পানি দিয়েন শুধু। কালপুরুষ, আর একটা হলো সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল। ওকে, এই দুইটা জিনিস লিখে নেন, একটা হলো কালপুরুষ, একটা হলো সপ্তর্ষি মণ্ডল। এদেরকে বলা হয় নক্ষত্র মণ্ডলী, অর্থাৎ অনেকগুলো নক্ষত্রের একটা জোট। এরপরে আসেন ধূমকেতু। নক্ষত্রের নক্ষত্রের পরে আসেন ধূমকেতু। ধূমকেতু। ওকে, ধূমকেতু। তো ধূমকেতু কাকে বলে? যাদেরকে মাঝে মাঝে দেখা যায় এরকম কিছু জ্বলন্ত পিণ্ড, এদেরকে বলা হয় ধূমকেতু। এই ধূমকেতুগুলোর কি আছে? ধূমকেতু এক ধরনের জ্যোতিষ্ক। ধূমকেতু কি? নক্ষত্র, গ্রহ, এরকম পরীক্ষায় প্রশ্ন আসবে, তো লিখে রাখেন ধূমকেতু এক ধরনের জ্যোতিষ্ক। এক ধরনের জ্যোতিষ্ক, এবং ধূমকেতুর এই যে লেজও আছে, মাথাও আছে আলাদা, বুঝছেন? এক ধরনের জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু। আর এই ধূমকেতুগুলোর মধ্যে লিখবেন যে, ধূমকেতুগুলোর মধ্যে প্রকারভেদ লেখেন।
ধূমকেতুর মধ্যে হলো হ্যালির ধূমকেতু, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, আর কিছুই আসে না, আসে হলো হ্যালির ধূমকেতু কাকে বলে। হ্যালি, বিজ্ঞানী এডমন্ড হ্যালি, উনি যে ধূমকেতু দেখছিলেন সেটাকে বলা হয় হ্যালির ধূমকেতু। এবং হ্যালির ধূমকেতু আরে ওইটা না, গরম পানি। হুম। ওদের ছোটটা কালোটা। গরম পানি দিবেন না চা। লোকটা নিতান্তই সহজ সরল। আসেন নেক্সট কথাবার্তা। এক ধরনের জ্যোতিষ্ক এবং হ্যালির ধূমকেতু, এটাও এক ধরনের জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্ক দেখা যায় 76 বছর পর পর, প্রতি 76 বছরে একবার দেখা যায় হ্যালির ধূমকেতু। 76 বছর পর পর দেখা যায়, 76 বছর পর পর দেখা যায় কি হ্যালির ধূমকেতু। পরীক্ষায় প্রশ্ন আসে হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর পর পর। আরেকটা প্রশ্ন আসে হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গিয়েছে কবে। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গেছে কবে? হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গিয়েছে হলো আহ 1986 সালে দেখা গেছিল, সেই হিসেবে 2062 সালে আবার দেখা যাবে। হ্যালির ধূমকেতু দেখা গেছে হলো 1986 সালে, সেই হিসেবে হ্যালির ধূমকেতু পরে দেখা যাবে আবার। শেষ দেখা গিয়েছিল কবে, এইটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে এই জায়গায় যে হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে কবে। আবার দেখা যাবে 2062, এই না হয় যোগ বিয়োগ করলে এরকমই হওয়ার কথা। এটা গেল আমাদের ধূমকেতু সংক্রান্ত কথাবার্তা। ধূমকেতুর পরে লিখবেন হলো সৌরজগৎ সংক্রান্ত কথাবার্তা। ধূমকেতুর পরে লিখবেন সৌরজগৎ সংক্রান্ত কথাবার্তা। সৌরজগৎ, সৌরজগৎ কাকে বলে? কিছু কিছু গ্রহ রয়েছে, গ্রহ কাকে বলে আগে সেটা জানতে হবে। গ্রহ বলে হলো যাদের নিজস্ব আলো নেই, নিজস্ব তাপ নেই, নিজস্ব বায়ুমণ্ডল থাকতেও পারে নাও থাকতে পারে, এই ধরনের কিছু গ্রহ। এই গ্রহগুলো যখন সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে ঘুরতে থাকে, এখানে যে মণ্ডলটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় সৌরজগৎ। এটাকে বলা হয় সৌরজগৎ। ওকে, তো এই সৌরজগৎ সম্পর্কে লেখেন। সৌরজগৎ, সৌরজগৎ সৃষ্টি হয় কিসেকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগৎ ঘুরতে থাকে সেখানে গ্রহ সংখ্যা মোট কত? গ্রহ হলো মোট 8টি। গ্রহ সংখ্যা হলো 8টি, ব্যাস এইটুকুই। এখানে গ্রহগুলো সম্পর্কে কয়েকটা প্রশ্ন আসে। আমরা কি কি পড়বো দেখেন, আজকে আমরা যেগুলো পড়বো তার মধ্যে কিন্তু বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ভৌগোলিক যে জায়গাগুলো, এগুলো নিয়ে আমরা পড়বো না, এগুলো আপনারা আগে পড়েছেন। আমরা পড়বো ভূগোলের মধ্যে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। আমরা পড়বো হলো বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এছাড়া আছে জোয়ার ভাটা সংক্রান্ত কথাবার্তা, পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা নিয়ে কথাবার্তা। অর্থাৎ ভূগোলের যে বিষয়গুলো একেবারে বেসিক, পৃথিবীর বৃহত্তম দিন রাত্রি, পৃথিবীর মানে দীর্ঘতম দিন দীর্ঘতম রাত, এরপরে আছে পৃথিবীর কখন সর্বত্র দিন রাত্রি সমান হয়। এই প্রশ্নগুলো সব পরীক্ষায় সবসময়ই আসে, সব পরীক্ষায় সবসময় আসে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ এখানে আছে বাংলাদেশের সীমানা অবস্থান, এগুলো সম্পর্কে আমরা বাংলাদেশ বিষয়গুলিতে পড়েছি। এর বাইরে যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখেন, এইগুলোর কথাও আলোচনা করব, কিন্তু গুরুত্বপূর্ণ যে কথাগুলো লেকচার শিটে যেগুলো রয়েছে ওইগুলোই মূলত, ওইগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অংশটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব। সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে যে গ্রহগুলো, সেরকম গ্রহ আছে 8টি। তাদের মধ্যে সূর্যের নিকটবর্তী কে? বুধ। জাস্ট আমি সংক্ষেপে লিখি, আপনারাও সংক্ষেপে লিখেন। সূর্যের নিকটবর্তী কি কি প্রশ্ন এখান থেকে আসবে? সূর্যের নিকটবর্তী গ্রহ কোনটি? সূর্যের নিকটবর্তী গ্রহের নাম হলো বুধ। আর সূর্যের দ্বিতীয় নিকটবর্তী গ্রহ হলো কোনটি? শুক্র। আমাদের পৃথিবী সূর্যের কততম নিকটবর্তী গ্রহ? উত্তর হলো আমাদের পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এবং পৃথিবীর পরবর্তীতে সূর্যের চতুর্থ নিকটতম গ্রহের নাম কি? বা মঙ্গল গ্রহ সূর্যের কততম নিকটবর্তী গ্রহ? এই ধরনের প্রশ্ন এখানে আসবে।
মঙ্গল গ্রহ সূর্যের কততম নিকটবর্তী গ্রহ? এরপর আসেন, উপগ্রহ নেই কার? উপগ্রহ নেই হলো বুধেরও কোনো উপগ্রহ নেই, শুক্রেরও কোনো উপগ্রহ নেই। এইখানে বুধ আর শুক্র সম্পর্কে একটু ব্যাখ্যা লিখবেন, যেটা আমরা আগে পড়ি নাই। এই ব্যাখ্যাটা হলো বুধ গ্রহ সম্পর্কে লিখবেন যে এই গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই। পরীক্ষায় প্রশ্ন আসে কোন গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই? উত্তর হলো বুধ গ্রহের নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই, তাই এখানে কোনো ধরনের জীবন ধারণ করা সম্ভব না। এখানে কোনো বায়ুমণ্ডলই নেই। বুধ গ্রহের নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই, তার নিজস্ব কোনো উপগ্রহ নেই। এরপর আসেন শুক্র গ্রহ সম্পর্কে যদি বলি, শুক্র গ্রহের নিজস্ব বায়ুমণ্ডল আছে। কিসের বায়ুমণ্ডল? কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি বায়ুমণ্ডল আছে। কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল। যার কারণে এটা হলো গ্রহগুলোর মধ্যে সবচেয়ে উত্তপ্ত গ্রহ, সবচেয়ে উত্তপ্ত গ্রহ, সবচেয়ে উত্তপ্ত গ্রহ। দেখছেন, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হলো কোনটা? শুক্র গ্রহ। এরপরে আর কি লিখবেন? এরপরে এখান থেকে আর প্রশ্ন আসতে পারে যে মঙ্গল গ্রহকে বলা হয় কোন গ্রহ? হুম, পৃথিবী সম্পর্কে সবকিছু আগে লিখে দিয়েছিলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাসে। পৃথিবী সম্পর্কে জাস্ট একটা কথা শুধু লিখবেন যে পৃথিবী একমাত্র উপগ্রহ হলো চাঁদ, এবং পৃথিবীকে একবার পরিভ্রমণ করতে চাঁদের সময় লাগে কতটুকু? এইটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পৃথিবীকে একবার পরিভ্রমণ করতে চাঁদের সময় লাগে কতটুকু? এটা হলো 29 দিন 12 ঘন্টা। 29 দিন 12 ঘন্টা। ওকে, এবার লেখেন পৃথিবীর একমাত্র উপগ্রহকে। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। যেই গ্রহগুলো আবার উপগ্রহ কাদের বলে? যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা একমাত্র উপগ্রহ ন্যাচারাল যেটা, এটা হলো চাঁদ। আর চাঁদ পৃথিবীকে পরিভ্রমণ করতে সময় নেয় 29 দিন 12 ঘন্টা। পৃথিবীকে পরিভ্রমণ করতে সময় নেয়, পরিভ্রমণে সময় নেয় 29 দিন 12 ঘন্টা। এইখানে সময়ের ব্যাপারটা যখন আসছে, আরো একটা কথা লিখে রাখেন স্টার দিয়ে। এটা ওই জায়গার কথা যে চাঁদ থেকে মানে সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? আলো আসতে সময় লাগে কতক্ষণ? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কয় ঘন্টা? কয় ঘন্টা লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময়? বলেন দেখি, এটা কার কার জানা আছে? 8 মিনিট 19 সেকেন্ড। 8.32 মিনিট বা 8 মিনিট 19 সেকেন্ড, এই দুইটা কিন্তু পার্থক্য আছে। 8 মিনিট 19 সেকেন্ডও আছে, 20 সেকেন্ডও আছে, বাট এটা যেটাই লেখেন যে 8 মিনিট 19 সেকেন্ড, এইটা লাগে হলো সময়। আর এরপরে আবার আসি আমরা পৃথিবীর পরে, লাল গ্রহ বলা হয় কাকে? লাল গ্রহ বলা হয় কাকে? এটা একটা প্রশ্ন আসে। লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। এরপরে আসে সবুজ গ্রহ বলা হয় কাকে? সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ইউরেনাসকে, ইউরেনাস। আরেকটা প্রশ্ন আসে, নীল গ্রহ বলা হয় কাকে? নীল গ্রহ বলা হয় কাকে? নীল গ্রহ হলো আমাদের নেপচুন। নেপচুনের হলো নীল কালারের, বুঝতে পারছেন? নেপচুন লিখছেন? ইউরেনাস না, ইউরেনাস হলো সবুজ গ্রহ, নেপচুন হলো নীল গ্রহ। নেপচুন।
নেপচুন। ওকে, এরপরে আর এই জায়গা থেকে কি প্রশ্ন আসতে পারে, সেটা হলো বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। এরপরে প্রশ্ন আসবে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতির পরে আছে শনি। মজার কথা হলো আগে শনি গ্রহের উপগ্রহ ছিল সবচেয়ে বেশি, এখন আবার বৃহস্পতি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, এর উপগ্রহ সংখ্যা এখন বর্তমানে 84টি। বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে এবং এটা সাইজেও সবচেয়ে বৃহত্তম গ্রহ। আর এইটার সম্পর্কে আরেকটা কথা লিখে রাখেন যে বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্রহরাজ। পরীক্ষার প্রশ্ন আসে গ্রহরাজ বলা হয় কোন গ্রহকে? গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে। আর একটা প্রশ্ন লিখে রাখতে পারেন, সেটা হলো বলয় রয়েছে কোন গ্রহের? বলয় রয়েছে শনি গ্রহের। বলয় রয়েছে শনি গ্রহের। এই শনির বলয় রয়েছে। শনি কি? শনি হলো একটা গোল গ্রহ, এই গ্রহটার আবার চারপাশে এরকম একটা বেষ্টনীওয়ালা একটা রিং এর মতো রয়েছে, বা আমরা যে হাতে চুড়ি দেই সেরকম একটা বলয় রয়েছে। ওকে, আর যদি বলে সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি, তাহলে হবে কি ক্ষুদ্রতম, দ্রুততম, এগুলো সবই বুধ। হ্যাঁ, যেটা কাছাকাছি থাকে ওইটা। সৌরজগতের ক্ষুদ্রতম, বৃহত্তমটা লিখলাম, এখন লেখেন সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ, এবং বুধ গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে মাত্র 88 দিন। বুধ গ্রহের 88 দিনে তারা হলো সূর্যকে প্রদক্ষিণ করে। 88 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, তাই এটা সবচেয়ে দ্রুততম গ্রহ। সূর্যকে প্রদক্ষিণ করে, তাই এটাই সবচেয়ে দ্রুততম গ্রহ। এই গেল আমাদের গ্রহ উপগ্রহ সংক্রান্ত কথাবার্তা শেষ। এরপরে আসবো আমরা দ্বিতীয় টপিক আছে খুব সম্ভবত এখানে সৌরজগতের পরে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি এবং আহ্নিক গতি, বার্ষিক গতি, এই জিনিসগুলো নিয়ে। তো চলেন, সৌরজগতের এই কথাবার্তা শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি, এই পর্যন্ত ক্লিয়ার হলে আগে সি লিখে দেন। এই পর্যন্ত ক্লিয়ার হলে সি লিখে দেন। এই পর্যন্ত ক্লিয়ার হলে সি লিখে দেন। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আমি কি করব, আপনাদের কয়েকটা প্রশ্ন একবারে করবো, এই টপিকটুকু শেষ করে কয়েকটা প্রশ্ন আমরা পড়বো। তার আগে লিখেন যে আমাদের সৌরজগৎ সম্পর্কে আলোচনা হলো, এরপরে লেখেন সৌরজগতে আহ্নিক গতি আর বার্ষিক গতি এটা কি, যে সংক্ষেপে বলবো কারণ এগুলো আমরা ইন্টারন্যাশনাল দিন বলেছি। আজকে আমরা অন্য কিছু বেশি পড়বো, আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক গতি। এই গতিগুলো কাদের? এই দুইটা গতি হলো পৃথিবীর গতি। পৃথিবীর দুই ধরনের গতি রয়েছে, একটা হলো আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতি কাকে বলে? সূর্য পৃথিবী নিজ অক্ষের উপর, ওই গোলাপি আর লাল এক কথাই বলে, লালও বলে গোলাপিও বলে। মঙ্গলের কার্বন ডাই অক্সাইড যুক্ত যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের জন্যই ওকে ওরকম বলা হয়। কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাস গুলো যে রয়েছে, ওই গ্যাসীয় বায়ুমণ্ডলের জন্য ওকে ওইটা বলা হয়। সমস্যা নেই, গোলাপি আর লাল একই কথাই। আহ্নিক গতি, আহ্নিক গতি বলা হয় পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের গতিকে। আহ্নিক গতি কোনটা? নিজ অক্ষে পৃথিবী যে আবর্তন করে এই গতি। আর বার্ষিক গতি কোনটা? সেটা হলো সূর্যের চারপাশে পরিভ্রমণের গতি। সূর্যে মানে সূর্যের চারপাশে না লিখে লেখেন সূর্যকে প্রদক্ষিণ করার গতি। সূর্যকে প্রদক্ষিণ করার যে গতি, এই গতিকে বলা হয় বার্ষিক গতি। সময় লাগে প্রথমটা নিজ অক্ষে আবর্তন করতে কয় ঘন্টা? 23 ঘন্টা 56 মিনিট। 23 ঘন্টা 56 মিনিট। 23 ঘন্টা 56 মিনিট। আর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে পৃথিবীর 365 দিন। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা হলো সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে। আর এই দুইটা সম্পর্কে
এই দুইটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে কোনটার প্রভাবে কি ঘটে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ প্রশ্ন এসেছিল আহ্নিক গতির ফলে নিচের কোনটি ঘটে। তো লিখবেন আহ্নিক গতির ফলাফল হলো কি, আহ্নিক গতির ফলে, আমি আহ্নিক গতিরটা উপরে লিখছি আর নিচে লিখছি বার্ষিক গতিরটা। ওকে, আহ্নিক গতির ফলে হয় দিন রাত্রির পরিবর্তন, দিন রাত্রির পরিবর্তন। আরেকটা কি ঘটে, জোয়ার ভাটা সংঘটিত হয়। এই জোয়ার ভাটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তেজ কটাল, ভরা কটাল, মরা কটাল, হ্যাঁ এই কটাল নিয়েও আলোচনা করব। আর একটা আছে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। খুবই বিস্তারিত, মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষা আসার জন্য। হ্যাঁ, দিন রাত্রির পরিবর্তন ঘটে এবং জোয়ার ভাটা ঘটে। এই জোয়ারে চন্দ্রবিন্দু না, ভাটায় চন্দ্রবিন্দু, জোয়ার ভাটা। ওকে, আর বার্ষিক গতির ফলে কি ঘটে, বার্ষিক গতির ফলে ঘটে হলো দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। অর্থাৎ শীতকালে মাগরিবের আজান দেয় 5টার সময়, 5:15টার সময়, আবার দেখবেন যে গরমের সময় 7টার সময় মাগরিবের আজান দেয়, 7টা, 7:10, 12, 15। দিন বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। এই দিন বড় হওয়া ছোট হওয়া নিয়েও আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। একটা একটা করে আমরা চলে যাব বিস্তারিত আলোচনায়। তো আর একটা কথা লিখবেন যে আর হয় কি, ঋতুর পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হয় কিসের ফলে, বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। এইবার আসেন প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করি বিস্তারিত। প্রথম কথাটা আসেন জোয়ার ভাটা। প্রথমে জোয়ার ভাটার আগে হ্যাঁ, জোয়ার ভাটা দিয়ে আমরা শুরু করি। জোয়ার ভাটা, জোয়ার ভাটা সংঘটিত হয় কেন, এইটা পরীক্ষায় প্রশ্ন আসে। জোয়ার ভাটা সংঘটিত হয় কেন, নতুন একটা হেডলাইন আপনারা দেন, জোয়ার ভাটা। পরীক্ষায় প্রশ্ন আসে জোয়ার ভাটা সংঘটিত হয় কেন। জোয়ার ভাটা সংঘটিত হয় কেন, জোয়ার ভাটা সংঘটিত হয় পৃথিবী পৃষ্ঠের প্রতি চন্দ্রের আকর্ষণের কারণে। তাহলে এক কথায় লিখবেন চন্দ্রের আকর্ষণ, পৃথিবীর প্রতি চন্দ্রের আকর্ষণ। সূর্যের থেকে অনেক কাছাকাছি অবস্থান এই চাঁদের, সূর্যের থেকে অনেক কাছাকাছি অবস্থান হওয়ায় পৃথিবীর প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ থাকে চাঁদের। এবং এই চাঁদের আকর্ষণ, চাঁদের আকর্ষণ সূর্যের থেকে দ্বিগুণ, সূর্যের তুলনায় দ্বিগুণ, সূর্যের দ্বিগুণ আকর্ষণ শক্তি। যার ফলে এই চাঁদের আকর্ষণে মূলত জোয়ার ভাটাটা সংঘটিত হয়। আর জোয়ার ভাটা সংঘটিত হওয়ার পেছনে দ্বিতীয় যে কারণটা রয়েছে, দ্বিতীয় কারণটা কি, দ্বিতীয় কারণটা হলো পৃথিবীর আহ্নিক গতি। মানে আহ্নিক গতি কি, গতির ফলে কেন্দ্রাতিক শক্তির প্রভাব আর কি। আহ্নিক গতির ফলে, আহ্নিক গতির ফলে, আহ্নিক গতির ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তির প্রভাব, সৃষ্ট কেন্দ্রাতিক শক্তির প্রভাব। আহ্নিক গতির ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তির প্রভাব, এইখানে লিখে রাখেন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবী ঘোরে কোন দিক থেকে, পৃথিবীর ঘূর্ণনের গতি হলো পশ্চিম থেকে পূর্ব দিকে। মানে কি, মানে হলো পৃথিবী এই দিক থেকে ঘোরা শুরু করে, এই দিকে ঘুরতে থাকে অলওয়েজ। এইটা হলো পৃথিবীর আহ্নিক গতির, আহ্নিক গতি হলো যেই রেখায় পৃথিবী দাঁড়ানো আছে ওই জায়গায় বসে এই পাশ থেকে এই পাশে ঘোরে। এই ঘূর্ণনের ফলে কি হয়, ঘূর্ণনের ফলে ধরেন এইখানে সূর্য আছে না, এই ঘূর্ণনের ফলে যেটা হয় সেটা হলো এই ঘূর্ণনের ফলে কি হয়, পৃথিবীর একটা পাশ, যেই পাশটা সূর্যের দিকে থাকে ওই পাশটায় সূর্যালোক পড়ে, এই পাশটা পরিষ্কার থাকে। আর যে পাশটা সূর্য থেকে উল্টা পিঠে পড়ে যায় ওই পাটটা অন্ধকার হয়ে যায়, যার কারণে ওই পাটটায় রাত্র হয়। এটা হলো আহ্নিক গতির ফলে ঘটে। এই গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, পৃথিবীর যে পানি পৃষ্ঠ আছে, পৃথিবীর যে বায়ুমণ্ডল বা পানি আছে পৃথিবী পৃষ্ঠের, এই পানিটা হয় কি, যেই জায়গায় আছে এই গতির কারণে সে, আমরা যেরকম যদি কোনো জিনিস চলতে শুরু করে, হঠাৎ করে বাস টান দিলে কি হয়,
সিটে আর একদিকে চলে যায় না? হঠাৎ করে মোটরসাইকেলে টান দিলে পিছন থেকে যাত্রী কি হয়? উড়ে যায় না? রিক্সায় বসা থাকলে হঠাৎ করে জোরে টান দিলে কি হয়? উড়ে যায় না? তো এই যে গতির কারণে আরেকটা জিনিস উল্টো দিকে চলে আসা, এই যে কেন্দ্রাতিক শক্তির প্রভাব, মানে যেই শক্তিতে পৃথিবী সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করে রাখে, অর্থাৎ মহাকর্ষ শক্তি, সেই মহাকর্ষ শক্তির প্রভাবে পৃথিবী যখন এই দিকে চলা শুরু করে, সব জিনিস সিটকে পিছনে চলে আসে। এই যে সিটকে পিছনে চলে আসা, এই কারণেও পানির পৃষ্ঠ একদিক থেকে আরেক দিকে চলে যায়, ফলে জোয়ার ভাটার সৃষ্টি হয়। বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার হলে সি বলেন। একজন একজন লোক কমতেছে, ঘটনা কি? এগুলো কি সব আপনারা পারেন আগে থেকে? এখানে কিন্তু অনেকগুলো জটিল জটিল ইস্যু আছে। দুইটা ঘটনা লেখেন জোয়ার ভাটার পেছনে, দুইটা কারণ। একটা কারণ হলো এই জোয়ার ভাটার পেছনে সূর্যের প্রভাব, আর একটা হলো চন্দ্রের প্রভাব, আর একটা হলো পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি। অর্থাৎ পৃথিবীর সবকিছুকেই কেন্দ্রের দিকে আটকায় রাখতে চায়, চায় না? বলেছিলাম না প্রথম দিকে যে এই যে এটা যদি আমরা ছেড়ে দেই, কলমটা ভেসে উপরে চলে যাবে না, নিচের দিক চলে যাবে। কারণ কি? কেন্দ্র থেকে তাকে টানতেছে, টানতেছে। তো কেন্দ্র থেকে পানিকেও তো টেনে রাখতে চায় আটকে, কিন্তু পানিকে তো রাখতে পারে না। হ্যাঁ। তো এই গতির কারণে পানি চলে যাচ্ছে এইদিকে, গতির কারণে পৃথিবী চলে যাচ্ছে এইদিকে, বাট পানি পৃথিবীর সাথে চলে না যেতে পারার কারণটা কি? তাকে আটকে রাখা হয়। আটকে রাখা হলেও এইদিকে টান দেয়, এই দিক থেকে আটকে রাখা হয়, উল্টো সে ছিটকে আসে অন্যদিকে। এর ফলে সৃষ্টি হয় জোয়ারের। বুঝতে পারছেন? এর ফলে সৃষ্টি হয় জোয়ার এবং ভাটার। এরপরে আসেন, এটা হলো জোয়ার ভাটার প্রভাব। একটা হলো কিসের আকর্ষণ? চন্দ্রের আকর্ষণ। আর একটা হলো সূর্যের আকর্ষণ। সূর্য ও চন্দ্র, এই দুইটার আকর্ষণের প্রভাব। তবে সূর্যের থেকে দ্বিগুণ প্রভাব থাকে হলো চন্দ্রের। আর একটা হলো আহ্নিক গতির ফলে সৃষ্ট যে গতি, এই গতির ফলে একটা কেন্দ্রাতিক শক্তি উৎপন্ন হয়। এই কেন্দ্রাতিক শক্তির ফলে জোয়ার ভাটা হয়। এখন আসেন জোয়ার ভাটার কি কি জিনিস আছে। জোয়ার ভাটার দুইটা জিনিস আছে। একটা, প্রথম হলো জোয়ারের প্রকারভেদ। আর একটা হলো কোন সময় তীব্র জোয়ার হয়, কোন সময় জোয়ারটা একটু দুর্বল জোয়ার হয়। এইটাকে বলে তেজ কটাল যখন তীব্র জোয়ার হয়, আর যখন দুর্বল জোয়ার হয় তখন তাকে বলে মরা কটাল। এইবার আসেন তাহলে আমরা এই জোয়ার গুলো দেখি। জোয়ারের প্রকারভেদ, জোয়ার ভাটা। জোয়ার ভাটা এটার মধ্যে প্রথম লেখেন হলো জোয়ার দুই প্রকার। জোয়ার দুই প্রকার। জোয়ার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মুখ্য জোয়ার, আর একটা হলো গৌণ জোয়ার। মুখ্য জোয়ারটা কি দেখেন? মুখ্য জোয়ারটা হলো যখন পৃথিবী চন্দ্রের কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয়, ওই স্থানের পানি চাঁদের আকর্ষণে ফুলে ওঠে। এবং পানি ফুলে উঠলে ওই নিচের পানিটাকে ভরাট করার জন্য অন্য জায়গা থেকে পানি এসে ওই শূন্য স্থান পূরণ করে। ওকে, এই জোয়ারটাকে বলা হয় মুখ্য জোয়ার। অর্থাৎ পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী থাকে, ধরেন এইটা হলো চাঁদ, চাঁদের নিকটবর্তী পৃথিবীর এই অংশ এখন আসছে ঘুরতে ঘুরতে, একটু পরে এই অংশ আসবে, একটু পরে এই অংশ আসবে, একটু পরে এই অংশ আসবে। আসার ফলে কি হয়? চাঁদ এই পানিটাকে আকর্ষণ করে, পানিটাকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই চাঁদের আকর্ষণে পানির যে লেভেলটা, এটা বেড়ে ফুলে ওঠে। আর ফুলে উঠলে অন্য জায়গা থেকে পানি এসে এটাকে ভরাট করতে হয়। কারণ আগে ছিল পানি এতটুকু, এই পানিটা টান দিয়ে উপরে উঠলে নিচে শূন্যতা সৃষ্টি হয়। আর ওই শূন্যতা পূরণের জন্য অন্য জায়গার পানি এখানে চলে আসে, তখন এই জায়গাটার পানিটা বেড়ে যায়। আর এই পানির বেড়ে যাওয়াটাকেই বলা হয় জোয়ার। বুঝতে পারতেছেন কিছু? সাইফা, আপনি ঘুমাচ্ছেন কি? এ আল্লাহ, ঘুমায় লোকজন দেখছেন? দুই তিনজনের ক্যামেরা চালু, যার কারণে আর বাদ বাকিদের খবরও জানি না। হ্যাঁ, দুই তিনজন ছাড়া আর সব লোকজন কি ঘুমায় গেছেন? দুপুরবেলা খাওয়ার টাইম, ঘুমানোর টাইম। কি অবস্থা, কি করছেন বলেন তো? কারা কারা আছেন আর কারা কারা ঘুমায় গেছেন বলেন? আছেন কারা? একটু কমেন্ট করেন তো দেখি। 40টা কমেন্ট পাইলে আমি বুঝবো যে হ্যাঁ 40 জনই ঠিক আছে। আমি বুঝবো যে বাদ বাকি লোকজন ঘুমায়, যাদের ক্যামেরা নেই তারা ঘুমায়। হ্যাঁ, কারণ আমরা শুরু করছিলাম হলো 44 না 48 জন, এরকম কিছু একটা। 6-7 জন তো অলরেডি নাই হয়ে গেছে।
এই 6-7 জন কোন ব্যস্ততায় কোন দিকে গেছে তাও তো আমরা জানি না। সো বাকিদের আমরা হারাতে চাই না। বুঝতে পারছেন? ঘুমায় না কে কে একটু দেখি। 40টা কমেন্ট হলে আমি বুঝবো যে 40 জনই আছে। নেক্সট আসেন, মুখ্য জোয়ার। মুখ্য জোয়ারটা তাহলে কি? পৃথিবীর কোনো অংশ চাঁদের নিকটবর্তী হলে সেইখানের পানি ফুলে ওঠে। এই পানি ফুলে ওঠাটাই যে আকর্ষণ করে, চাঁদ পৃথিবীর এই পানি পৃষ্ঠকে আকর্ষণ করে, আকর্ষণ করলে পানি উপরে উঠে গেল। উঠে গেলে এখন নিচে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়। ফাঁকা জায়গা সৃষ্টি করার জন্য অন্য জায়গা থেকে পানি এসে এই পূরণ করে, জায়গাটা পূরণ করলে এই জায়গায় পানি বেড়ে যায়, এবং যেই জায়গার পানি আসলো এই জায়গায়, ওই জায়গার পানি আবার খালি হয়ে কমে যায়। ফলে ওই জায়গায় সৃষ্টি হয় ভাটা, আর অপর পক্ষে সৃষ্টি হয় জোয়ার। তাহলে কি? চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। চাঁদের আকর্ষণে, চাঁদের আকর্ষণে পৃথিবীর নিকটবর্তী স্থানে, হ্যাঁ ওকে, পৃথিবীর নিকটবর্তী স্থানে আসলে, যখন চাঁদ পৃথিবীর নিকটবর্তী স্থানে আসে ওই জায়গাটার পানি ফুলে ওঠে, এটাই হলো মুখ্য জোয়ার। আবার যেখানে মুখ্য জোয়ার হলো তার বিপরীত পাশেও কিন্তু পানির একটা ঘাটতি পড়ে যায়। ওই যেই জায়গাটায় পানির ঘাটতি পড়ে ওই জায়গায় আবার অন্য স্থান থেকে পানি এসে হালকা একটা জোয়ারের সৃষ্টি করে। এই জোয়ারটাকে বলা হয় চাঁদের আকর্ষণে, চাঁদের আকর্ষণে না, চাঁদের নিকটবর্তী স্থানে চাঁদের আকর্ষণে, চাঁদের নিকটবর্তী স্থানে এই জোয়ারটা হয়। আর মুখ্য জোয়ারের বিপরীত পাশে হয় গৌণ জোয়ার। মুখ্য জোয়ারের বিপরীত পাশে হয় গৌণ জোয়ার। ওকে, এই ঘটনাটা কি গৌণ জোয়ার? আপনারা কি বুঝতেছেন? আমি যা বলি এগুলো কি আপনারা বুঝেন, নাকি উপরে দিয়ে যায় এন্টিনার? এন্টিনার উপরে দিয়ে যাচ্ছে কি, না এন্টিনায় ধরে এগুলো? একটা হলো মুখ্য জোয়ার, এটা কি বুঝছেন ব্যাপারটা? মুখ্য জোয়ার বুঝছেন কে কে? একটু একটু সি লেখেন তো দেখি। কিছু বুঝেন নাকি আমি একা একাই বুঝি যা বুঝাইতেছি? না আপনারাও কিছু বুঝতেছেন? আমি কেমনে বুঝবো? এন্টিনা ফুল ক্যাশ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তো এরপরের জোয়ারটা দেখেন, এইটা হলো পৃথিবীর ওই অংশটা যে অংশটা চাঁদের কাছাকাছি আছে, ওইখানে চাঁদের আকর্ষণে পানি ফুলে উঠলো। ফুলে ওঠার কারণে কি হলো? এই নিচের যে ফাঁকা জায়গাটা, পানি ছিল এই লেয়ারে, কিন্তু পানি যখন ফুলে ওঠে তখন পানির লেয়ারটা, এই নিচের যেটুকু ফাঁকা হয় ওইটুকু পূরণ করার জন্য অন্য জায়গা থেকে পানি এসে এটা ভরে যায়। তখন কি হয়? এই পাশের লেয়ার যেখান থেকে পানি আসছে ওই পাশের লেয়ারটা নিচে নেমে যায়, কারণ এই জায়গা থেকে পানি এদিকে আসছে, এসে এটা জেগে গেছে। জেগে যাওয়ার কারণে এইদিকে আবার যে জায়গায় এই শূন্যতাটা শুরু হয় ওই জায়গায় আস্তে আস্তে পানি কমতে থাকে। এখন কমতে থাকার কারণে আবার অন্য চারপাশ থেকে পানি আসা শুরু করে। অন্য চারপাশ থেকে ওইখানে পানি এসে ওই শূন্যতাটা পূরণ করতে শুরু করে। আর শূন্যতাটা যেখানে পূরণ শুরু হয় ওইখানে আর একটা ছোট্ট জোয়ার হয়, পানি বাড়ে একটু। ওই জায়গার যে ছোট্ট জোয়ারটা এটাকে বলা হয় গৌণ জোয়ার। মুখ্য জোয়ারের বিপরীত পাশে হয় গৌণ জোয়ার। উপর দিয়ে যায় রেশমা আক্তার, উপর দিয়ে যাইতে হলে ক্যামেরা চালু করেন, তাহলে আর উপর দিয়ে যাবেন না। কারণ হলো যে ঘুমায় থাকেন না বিছানায় থাকেন আমি তো বুঝি না। অবশ্যই খাতা কলম নিন, এইভাবে নিজে নিজে আঁকেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এইখানে আকর্ষণের ফলে পানি ফুলে উঠছে, ফুলে উঠলে অন্য জায়গার পানি কমে গিয়ে সেই পানিটা এইখানে এসে এই পানিটাকে ভরাট করে দিছে, ফলে এই জায়গায় জোয়ারের সৃষ্টি হয়েছে। এখন যেই জায়গার পানি আসতেছে আস্তে আস্তে ওই জায়গাটার পানি কমে যাওয়ার কারণে সেইটাকে পূরণ করতে আবার অন্য দিক দিয়ে পানি আসে। আর অন্য দিক দিয়ে পানি এসে এইখানে আবার হালকা একটু পানি এই লেভেলের থেকে একটু বেশি হয়ে যায় আস্তে 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 আস্তে। ফলে ওইখানেও একটা হালকা জোয়ার সৃষ্টি হয়, মৃদু জোয়ার। ওই জোয়ারটার নাম হয়, ওই জোয়ারের নাম হয় কি? ওই জোয়ারের নাম হয় মুখ্য জোয়ার। এবার আসেন আবার, মুখ্য জোয়ার কয় প্রকার? মুখ্য জোয়ার হয় 2 প্রকার। একটা জোয়ারের নাম হলো ভরা কটাল, আর একটার নাম হলো মরা কটাল। পরীক্ষায় প্রশ্ন আসে কি, ভরা কটাল হয় কখন, মরা কটাল হয় কখন? লেখেন ভরা কটাল, বা এটার আরেকটা নাম হলো তেজ কটাল। তেজ কটাল বা ভরা কটাল। আরেকটার নাম হলো মরা কটাল। একটু নিচে লিখি, মরা কটাল। এই দুইটা জিনিস বুঝতে হলে একেবারে সহজেই বুঝবেন। ভরা কটালটা কি? যখন একেবারে চন্দ্র আর সূর্য দুইটাই পৃথিবীর একই দিকে থাকে, এই দুইয়ের আকর্ষণে
চন্দ্রের নিকটতম স্থানে পৃথিবীর জলরাশি একেবারে বেশি ফুলে ওঠে। একে ভরা কটাল বা তেজ কটাল বলে। তেজ কটাল হয় কখন? অমাবস্যার সময়, অন্ধকারে। অমাবস্যায় হয় তেজ কটাল। এইটা লিখে রাখবেন একেবারে গুরুত্ব দিয়ে, যে তেজ কটাল হয় কখন? অমাবস্যায়। তেজ কটাল হয় কখন? অমাবস্যার সময়। অমাবস্যা, আমাবস্যার না কিন্তু, আবার অমাবস্যা। তেজ কটাল ঘটনাটা কি? এইটা ধরেন আমাদের পৃথিবী, এখন ঘুরতে ঘুরতে কোনো সময় যদি এরকম হয় যে এই সূর্য যেখানে আছে, চাঁদও ওইখানেই আছে, চাঁদও এইখানেই আছে। এইবার কি হবে? দুইজনের সমন্বিত আকর্ষণ, ও আকর্ষণ করবে, ও আকর্ষণ করবে, দুইজনে টানতেছে একই জায়গার পানি, দুইজনে টানতেছে। এইবার দুইজনের টানে কি হবে? বেশি ফুলে উঠবে পানি। আর যেই জায়গায় এই পানিটা অনেক বেশি ফুলে ওঠে, অমাবস্যায় কি হয়? জোয়ার হয়। দেখছেন না, পানিতে সব ভরে যায় ক্ষেত খামার। তো অমাবস্যার সময় সূর্য আর চন্দ্র একই দিকে থাকার কারণে আকর্ষণ বেশি হয়। বেশি হওয়ার ফলে ওই জায়গার পানি অনেক বেশি ফুলে ওঠে, আর এই জোয়ারটা হয় তেজ কটাল। দ্বিতীয়টা মরা কটাল। মরা কটালটা কি? যখন চন্দ্র সূর্য পৃথিবীর সাথে সমকোণে থাকে। চন্দ্র সূর্য পৃথিবীর সাথে এইবার থাকে সমকোণে। এটা ধরেন সূর্য, এখানে ধরেন সূর্য চলে আসে, পৃথিবী ঘুরতেছে, চাঁদও ঘুরতেছে, ঘুরতে ঘুরতে অবস্থানটা হয় এইখানে। এটা হলো ছোটটা, আর এটা হলো বড়টা, সূর্য। এই দুইটা সমকোণে চলে আসে। এই সমকোণ, 90 ডিগ্রিকে এক সমকোণ বলে না? দুইটা যখন সমকোণে চলে আসে তখন কি ঘটনা হয়? তখন চন্দ্রের আকর্ষণে জোয়ার তো হয় ঠিকই, বাট সূর্যের আকর্ষণে আবার ওইটা উল্টা দিকে চলে যায়। যার কারণে চাঁদের আকর্ষণে জোয়ার চলে, কারণ চাঁদের 2 গুণ শক্তি বেশি। সূর্যের শক্তি কম হলেও কিছু তো শক্তি আছে, ও জোয়ারটাকে কিছুটা দুর্বল করে দেয়। এইটাকে বলা হয় মরা কটাল। এবং এটা হয় কখন? এটা হয় অষ্টমী তিথিতে। অষ্টমী তিথি। মরা কটাল হয় কখন? অষ্টমী তিথিতে। অর্থাৎ এই দিক থেকে আমাদের চন্দ্রবাবু আকর্ষণ করতেছে এবং ফলে পানি ফুলেও উঠছে, কিন্তু ঘটনা হলো ঠিক সেই সময়ই সূর্য আকর্ষণ করে, যার ফলে সূর্যের আকর্ষণ করে উল্টা দিকে, সূর্য আকর্ষণ করে অন্য দিকে। ফলে কি হয়? ফলে এই জায়গার জোয়ারটা একটু দুর্বল হয়ে যায়, কিন্তু থাকে জোয়ার। তো মূল কথাটা হলো, এই সময়ে চন্দ্র সূর্য থাকে কোথায়? পৃথিবীর সমকোণে। চন্দ্র সূর্য থাকে পৃথিবীর সমকোণে, আর এই সময় চন্দ্র সূর্য থাকে পৃথিবীর একই দিকে, একই দিকে। ব্যাস, এই কথাটা মনে রাখলেই হবে। তেজ কটালে চন্দ্র ও সূর্য পৃথিবীর থেকে একই দিকে অবস্থান করে, আর মরা কটালের সময় চন্দ্র ও সূর্য এরা অবস্থান করে পৃথিবীর সাথে সমকোণে, পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে। লিখছেন? ডান। এরপরে আসেন, তাহলে আমরা পাইলাম কি কি? জোয়ার 2 প্রকার, একটা মুখ্য জোয়ার, একটা গৌণ জোয়ার। চাঁদের নিকটবর্তী স্থানে চাঁদের আকর্ষণে যে জোয়ারটা হয়, এই জোয়ারটার নাম হলো মুখ্য জোয়ার। আর ওইটার বিপরীত পাশে অন্য জায়গায় যে শূন্যতা সৃষ্টি হয়, এইটা পূরণ করার জন্য যে জোয়ারের সৃষ্টি হয়, সেই জোয়ারটার নাম হলো গৌণ জোয়ার। ওকে। আর মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, আবার এখানে মুখ্য জোয়ার যেটা চাঁদের আকর্ষণে যেখানে জোয়ার হয়, ওই জোয়ারের জায়গায় আবার 2 ধরনের জোয়ার হয়। একটার নাম হলো তেজ কটাল, একটার নাম হলো মরা কটাল। তেজ কটাল হয় অমাবস্যা তিথিতে, যখন চন্দ্র ও সূর্য দুইটা একই জায়গায় থাকে। আর যখন চন্দ্র ও সূর্য সমকোণে থাকে অষ্টমী তিথিতে, তখন হয় হলো মরা কটাল। আর একটা লাইন লিখে রাখেন স্টার দিয়ে, যে কোনো স্থানে কয় ঘন্টা পর পর জোয়ার হয়? একটা জোয়ারের পরবর্তী কত ঘন্টা পরে জোয়ার হয়? কয় ঘন্টা? কোন স্থানে একটা জোয়ারের পরবর্তী জোয়ার সংঘটিত হয় কত ঘন্টা পরে? 12 ঘন্টা। কোন স্থানে, আজকে বদ্বীপ,
একেবারে কনফার্ম এমন ভাবে বদ্বীপ বলবো যে বদ্বীপ জিনিসটা কি আপনি বুঝে ফেলবেন, কিন্তু সেটা 1 ঘন্টা বসে না, 2 মিনিটে বলবো, তাহলেই বুঝবেন যে বদ্বীপ জিনিসটা কি। বদ্বীপ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, স্যার বদ্বীপ কি, বদ্বীপ কি, বদ্বীপ কি। এটা একেবারে সংক্ষেপে বুঝাই দিব। কোন স্থানে একটি জোয়ারের একটি জোয়ারের কয় ঘন্টা পরে, 12 ঘন্টা পরে আবার জোয়ার সংগঠিত হয়। জোয়ার সংগঠিত হয়। ওকে, ডান। দেখছেন কয় ঘন্টা পরে, 12 ঘন্টা পরে কোন স্থানে একটা জোয়ারের 12 ঘন্টা পরে আবার জোয়ার হয়। এই গেল জোয়ার ভাটা। জোয়ার ভাটা নিয়ে পড়ে থাকলে হবে জীবনে, দিন বড় করতে হবে না। চলেন এবার দিন নিয়ে কথাবার্তা বলি। জোয়ার ভাটা গেল, এখন দিন নিয়ে কথাবার্তা বলি, চলেন। আমি আদতে ভুলে গেছি যে আমাকে চা দেওয়া হয়েছিল। এরকম কেন হলো? ক্লাসের শুরুতে আমাকে চা দিয়ে গেছিল, বাট আমার মনে নেই। আমি একেবারেই এইটা পুরোটাই ভরা, কেমনে দেখাবো আপনাদের, আমি ভুলেই গেছি। এটা খুবই মজার একটা জিনিস, এই ভূগোল পড়াটা আমার কাছে খুবই মজার একটা জিনিস। ভূগোল একটা মজার সাবজেক্ট, জিনিসগুলো বুঝতে ভালোই মজা আছে। আপনারা মজা পাচ্ছেন কিনা একটু কমেন্টে বলেন, জিনিসটা বুঝতে পারতেছেন কিনা, না বোরিং লাগতেছে সেটাও একটু বলেন। তাহলে সংক্ষেপে আমরা কথাবার্তা বলবো যদি বোরিং লাগে। এরপর আসেন দিন রাত্রির হ্রাস বৃদ্ধি সংক্রান্ত কথাবার্তা। এইখানেও অনেকগুলো জিনিস বোঝার আছে, বুঝে গেলে একেবারে পানি খেতে না, চা খেতেও ভুলে গেছি, পানি খেতেও ভুলে গেছি। ওকে, নেক্সট আসেন এর পরের কথাবার্তা, আমাদের এই দিন রাত্রির হ্রাস বৃদ্ধি নিয়ে কথাবার্তা। এইটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা নিয়ে কি কি প্রশ্ন আসে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি নিয়ে? প্রথম কথাটা হলো, দিন রাত্রির হ্রাস বৃদ্ধিটা বুঝতে হলে এটা ধরেন কক্ষপথ, যেই কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এই কক্ষপথের যখন এই অবস্থানে থাকে তখন দিনের সাইজ সবচেয়ে বড় হয়, আর এই কক্ষপথের এই অবস্থানে যখন থাকবে তখন দিনের সাইজ সবচেয়ে ছোট হয়। আর এই কক্ষপথের এই অবস্থানে যখন পৃথিবী থাকে তখন দিন রাত্রির সাইজ সমান হয়। এই কক্ষপথের এই অবস্থানে যখন থাকে তখনও দিন রাত্রি সমান হয়। কেন? কারণ হলো মাঝখানে থাকে সূর্য। ওকে, সূর্যকে ছোট করে রাখলাম, আবার ভাবিয়েন না যে পৃথিবীর থেকে সূর্য ছোট, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা, আমি পড়ানোর পরে আপনারা যখন এই টপিক গুলো বই খাতায় পড়বেন বা লেকচার শিটে পড়বেন বা দেখবেন বা নোট খাতা থেকেই পড়বেন, দেখবেন যে এই জাতীয় কোনো প্রশ্ন আপনার কাছে প্রশ্নই মনে হবে না, হাস্যকর লাগবে যে সহজ প্রশ্ন কি পড়বো, সব পারি, এরকম লাগবে আপনার কাছে ইনশাআল্লাহ। ওকে, নেক্সট আসেন এইখানের কথাটা কি হয়। দেখেন আমরা কিসে নিয়ে আলোচনা করতেছি, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। তো দিন রাত্রির হ্রাস বৃদ্ধি নিয়ে কি কি প্রশ্ন করে? উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে? উত্তর গোলার্ধের বড়দিন বুঝতে হলে এটা হলো উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ। ঠিক এ জায়গায়ও এটা হলো উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ। এখন পৃথিবী কিন্তু ঘোরে, এই জায়গা থেকে ঘুরে এই জায়গা যায়, এই জায়গা থেকে ঘুরে এই জায়গা যায়, এই জায়গা ঘুরে, এরকম ঘুরতেই থাকে। তো যখন ঘুরে পৃথিবীর ঘূর্ণনের সময় একটু তেরসা করে পৃথিবী ঘুরে। তেরসা বুঝেন? এরকম একটু হালকা তেরসা, সোজা দাঁড়ানো অবস্থায় ঘুরে না, এরকম হালকা তেরসা হয়ে ঘুরে। আর এই তেরসা হয়ে হালকা ঘোরার কারণে পৃথিবীর জায়গায় জায়গায় কি পরিবর্তন আসে সেটা দেখেন। এটা নিয়ে আপনারা আঁকেন, আপনারা আঁকলে জিনিসগুলো বুঝতে সহজ হবে। না আঁকলে শুধু আমারটা দেখলে আপনারা বুঝবেন না, আগে এইটুকু আঁকেন আপনারা, তাহলে আমি বলতেছি জিনিসটা, আপনারা আঁকেন তাহলে বুঝতে সহজ হবে। এই একটা জায়গা, এই একটা জায়গা, উত্তর গোলার্ধের শেষ মাথা, এই একটা জায়গা,
একটা জায়গা, এটা হলো দক্ষিণ গোলার্ধের শেষ মাথা, ওটা হলো উত্তর গোলার্ধের শেষ মাথা। এখন দেখেন পৃথিবী তেরছা করে ঘুরে, এই তেরছাটা কেমন? তেরছাটা হলো এই মাথা থেকে এই মাথা এরকম, এই মাথা থেকে এই মাথায় দুই ভাগ পৃথিবীর, ওকে? এইখানেও এরকম দুই ভাগ, দুই ভাগের এক ভাগে আলো পড়ে, এক ভাগে আলো পড়ে না। এক ভাগে এই যে সূর্যের আলো একটা ভাগে পড়ে, একটা ভাগে পড়ে না। এই ভাগের প্রথম ভাগ উত্তর গোলার্ধ, যেটা প্রথম ভাগ যেটা উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধটা কোনটা? নিরক্ষরেখার, এটা হলো মনে আছে না নিরক্ষরেখা? নিরক্ষরেখা মনে আছে? এই নিরক্ষরেখার ঠিক, নিরক্ষরেখার ঠিক দুই ভাগ, উপরের ভাগ যেটা আছে, এই উপরের ভাগের এক অংশে আলো পড়ছে, এক অংশে আলো পড়ে নাই। তাহলে এক অংশ কোন অংশ দেখেন, এই অংশটায় আলো পড়ে নাই, কারণ সূর্য এই দিক থেকে আলো দিচ্ছে তো, যার কারণে এই অংশটায় অন্ধকার, এই অংশটায় সৃষ্টি হয় অন্ধকার। অন্ধকার দিয়ে আঁকি, কালো কালি দিয়ে আঁকি, তাহলে বুঝবেন ভালো। এই অংশটায় কি সৃষ্টি হলো? এই অংশটায় কি সৃষ্টি হয়েছে বলেন? অন্ধকার বা রাত্র সংঘটিত হচ্ছে, ওকে। আর এই পাশের অংশটায় কি হচ্ছে? এই পাশের অংশটায় দিন হচ্ছে। এখন দেখেন এই যে বরাবর রেখাটা আমরা রাখলাম, এই রেখাটার এক অর্ধেকে যদি রাত থাকে আর এক অর্ধেকে দিন থাকে, তাহলে কি হয়? দিন রাত্রি সমান হয়। কিন্তু এই রেখাটা, এটা কোন রেখাটা? এই রেখাটা হলো মূল মধ্যরেখাটা, এই রেখাটা হলো মূল মধ্যরেখাটার, এইটা হলো আমাদের দ্রাঘিমা রেখাটা। তো এই সরি, এটা হলো আমাদের নিরক্ষরেখাটা। তো সূর্য যখন নিরক্ষরেখায় সমান্তরাল, মানে নিরক্ষরেখায় সমকোণে কিরণ না দেয় বা একেবারে সোজা খারাপ ভাবে আলো না দেয়, তখন কি হয়? এক পাশে আলো একটু বেশি সময় ধরে পায়, এক পাশে আলো একটু কম পায়। বেশি পায় কোন পাশে? উত্তর গোলার্ধে। কোন পাশে কম পায়? এটা পায় দক্ষিণ গোলার্ধে। দেখেন এটা দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ পাশের দিনের অংশ অর্থাৎ এই সাদা ভাগ 90 ডিগ্রি নেই, তার মধ্যে 90 ডিগ্রি থেকে কিছু অংশ ঢুকে গেছে রাতের মধ্যে। আর এই পাশে যেহেতু একটা অংশ রাতের মধ্যে ঢুকছে, এই পাশে আবার কি হয়েছে? রাতের একটা অংশ দিনের মধ্যে চলে আসছে, এই যে সাদা। মানে এই পাশে রাত হওয়ার কথা এই থেকে এই পর্যন্ত অর্ধেকটা, 90 ডিগ্রি ধরে। কিন্তু 90 ডিগ্রি ধরে রাত না হয়ে এই পাশে রাতটা হয়েছে কতখানি? এখন ক্লিয়ার কিছু বুঝতেছেন? এই পাশে রাত হওয়ার কথা, এইটুকু হওয়ার কথা দিন, এইটুকু হওয়ার কথা রাত। কিন্তু যখন পৃথিবী এইভাবে একটু হেলে আসে সূর্যের দিকে, তখন এক পাশে একটু বেশি সময় আলো পায় উত্তর গোলার্ধের দিকটায়, তখন এইখানে ঋতুটার পরিবর্তন হয়। বুঝতে পারেন নাই? এটা হলো নিরক্ষরেখা, এটা হলো মূল মধ্যরেখা। হওয়ার কথা কি? সূর্য যখন খাড়াখাড়ি ভাবে, এই জায়গায় কি হয়? এই জায়গাটার ক্ষেত্রে ঘটনাটা হয় সূর্য একেবারে লম্ব ভাবে আলো দেয় নিরক্ষরেখা বরাবর। সূর্য লম্ব ভাবে আলো দেয় এই নিরক্ষরেখা বরাবর, এটা হলো নিরক্ষরেখা। এই রেখা বরাবর সূর্যের আলোটা পড়ে এরকম লম্বলম্বী ভাবে, কিন্তু এই জায়গায় লম্বালম্বী ভাবে সূর্যের আলো নিরক্ষরেখায় পড়ছে না। কিন্তু দেখেন এটা একেবারে সোজা মাথার উপরে দিয়ে আসে না। পৃথিবী যখন এই অবস্থানে থাকে, তখনও নিরক্ষরেখার আলোটা একেবারে লম্ব ভাবে, সূর্যের আলোটা নিরক্ষরেখার উপরে লম্ব ভাবে আপতিত হয় সূর্যের আলো। যার কারণে কি হয়? দুই পাশেই দিন রাত্রির সাইজ সমান থাকে। আর এই পাশের যে ব্যাপারটা ঘটে, এইখানে যখন সূর্যের আলো পড়ে, তখন সেম জিনিস। এইটা হলো আমাদের মানে মূল মধ্যরেখা, এই যে মূল মধ্যরেখা, এইটা না, এই পাশে এটা হলো মূল মধ্যরেখা। আর এইটা হলো আমাদের ওই যে রেখা, কি বলে এটাকে? অক্ষরেখা। এটা হলো আমাদের অক্ষরেখা, এই অক্ষরেখা। তাহলে সূর্যের আলো পড়ার কথা কোন পাশে? 50-50 রেশিওতে পড়ার কথা। বাট সূর্যের আলো যখন পড়ে, একটা পাশে একটু কম পড়ে, ওই পাশটার রাত ছোট হয়ে যায়। হ্যাঁ, এই যে এই পাশটার রাত ছোট হয়ে যায় কেমনে? দেখেন আমি এটা আবার মুছে রাখছি, ওকে। এই যে দেখেন, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ,
এবার দেখেন এই পাশটা, সূর্যের আলো যে পাশে পড়ছে এই পাশেই তো দিন হবে নাকি, আর সূর্যের আলো যে পাশে পড়ে নাই ওই পাশে রাত হবে। তো এই পাশ ধরলাম আমরা রাত 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 রাত, অন্ধকার, হ্যাঁ। তো যে পাশের রাত, এই রাতের পাশটা হওয়ার কথা কতটুকু জায়গা জুড়ে? হওয়ার কথা 50-50, পৃথিবীর এক ভাগে থাকবে রাত, এক ভাগে থাকবে দিন, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এই ভাগে রাতের অংশ থেকে কিছুটা বেরিয়ে আসছে দিনের মধ্যে, যার কারণে দিনটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বড়, 90 ডিগ্রির চেয়েও বেশি, 120 ডিগ্রি হয়েছে। আর এই পাশে থাকার কথা 90 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর গোলার্ধে, এটা না থেকে রাতের পাশ বা অন্ধকারের পাশটা 120 ডিগ্রি হয়ে গেছে, আর দিনের পাশটা ছোট হয়ে গেছে, অর্থাৎ 90 ডিগ্রি নেই, এটা আছে ধরেন 60 ডিগ্রি বা 70 ডিগ্রি, যেখানে এই অংশটায় দিনের আকৃতিটা ছোট। আর এই জায়গায় উত্তর গোলার্ধে দিনের আকৃতিটা এই থেকে এই পর্যন্ত বড়, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে দিনের আকৃতিটা এতটুকু, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন। হে আল্লাহ, কেউ কিছুই বুঝতেছেন না। সোজা তারিখ মনে রাখেন। একটু কমেন্ট করতে হবে, বুঝলেও কমেন্ট করতে হবে, না বুঝলেও বলতে হবে যে উপরে দিয়ে যাচ্ছে এন্টিনার, কিছুই ধরে না। পুরো প্রসেসটা বোঝার জন্য আমি আরেকবার দেখাই, তাহলে বুঝবেন ক্লিয়ারলি। এগুলো সব ভুলে যান, সব ভুলে যান এগুলো, হ্যাঁ। এগুলো ভুলে যে এই পাশটা দেখেন আমার, এই এই কথাটা দেখেন, তাহলে বুঝবেন। এটা হলো নিরক্ষরেখা। এরকমই তো আমরা মানচিত্র প্রথম দিন বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়ছিলাম। এই নিরক্ষরেখার যদি এই দিক থেকে সূর্য আলো দেয়, এইটা ধরেন সূর্য, হ্যাঁ, এই দিক থেকে সূর্য আলো দেয়, তাহলে এই যে পাশে সূর্যের আলো পড়ছে, সূর্যের আলোটা এই পর্যন্ত পেয়ে যাবে। টর্চ লাইট দিয়ে যদি কোনো বৃত্তের এক পাশ দেখেন, তাহলে এই পর্যন্ত আলো পাবে, কিন্তু এই পাশে আলো পাবে না। যে পাশে আলো পাবে না এই পাশটা অন্ধকার হয়ে যাবে, এই পাশটা হয়ে যাবে রাত। পৃথিবীর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। এক গোলার্ধে যখন দিন থাকে, অন্য গোলার্ধে তখন রাত আসে। এখন এই সব সময় তো আর এরকম সেম জায়গায় পৃথিবী থাকে না। পৃথিবীটা এরকম যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকে, তখন পৃথিবীর এই গতিটা, এখন আছে না নিরক্ষরেখা এই বরাবর, নিরক্ষরেখাটা কখনো এই বরাবর চলে আসে। এখন আছে নিরক্ষরেখা এই বরাবর, আগে ছিল আর কি, অর্থাৎ এই বরাবর ছিল নিরক্ষরেখা থাকার কথা, এখানে নেই। যখন পৃথিবী ঘুরে অন্য জায়গায় একটু সরে, তখন আস্তে আস্তে এই রাউন্ডটাও এইদিকে ঘুরে আসে, এইদিকে ঘুরতে থাকে। এই ঘূর্ণনের কারণে নিরক্ষরেখাটাও ঘুরে এই পাশে আসছে। এইবার সূর্য যদি আগের জায়গায় থাকে, সূর্য যদি আগের জায়গায় থাকে, এরকমই আলো দেয়, তো এখন কি আলোটা সমানভাবে পড়বে দুই পাশে? পড়বে না, এক পাশে বেশি পড়বে, এক পাশে কম পড়বে। কোন পাশে কম পড়বে? এটা হলো দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধে সূর্যের আলোটা এতখানি জায়গায় পাবে না, আর উত্তর গোলার্ধে এতখানি জায়গায় পাবে না সূর্যের আলোটা। কারণ সূর্য তো এইখানে না, সূর্য তো আসলে ছিল আগের জায়গায়, এখনো যেখানে ছিল ওইখানেই আছে। এইখানে থাকলে এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু। কিন্তু গোলার্ধ তো, এই যে নিরক্ষরেখা তো আগের জায়গায় নেই, নিরক্ষরেখা চলে আসছে এই জায়গায়। তখন কি হলো, গোলার্ধ ঠিকই আছে, এইটা গোলার্ধ, এইটা একটা গোলার্ধ। তখন একটা পাশের দিন বড় হয়ে গেছে, একটা পাশের দিন ছোট হয়ে গেছে। একটা পাশের রাত বড় হয়েছে, একটা পাশের রাত ছোট হয়ে গেছে। যখন সূর্যের সূর্যের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করতে থাকে। কিন্তু যদি এরকম সরাসরি আলো দেয়, তাহলে এই আলোটা দুই দিকে সমানভাবে পড়ে। তাহলে এই গোলার্ধেও দিন যতখানি হবে, এই গোলার্ধেও দিন ততখানি, মানে দিন ততখানি হবে, বা এই গোলার্ধেও রাত যতখানি হবে, এই গোলার্ধেও রাত ততখানি হবে। এক্ষেত্রেও এক্ষেত্রেও দুই ক্ষেত্রেই সেম, দুই ক্ষেত্রেই জিনিসটা সেম। এই যে দেখেন, দুই ক্ষেত্রেই জিনিসটা সেম, যতখানি রাত ততখানি দিন।
রাত আর দিনের পরিমাণে কোনো পার্থক্য আসবে না। ধরেন সূর্যের আলো পাইছে কে? সূর্যের আলো পাইছে এই পাশ। এই পাশ সূর্যের আলো পাইলে এই যা আছে সেম, দিন রাত্রি সমান পৃথিবীর সব জায়গায়। আবার ওই পাশ ঘুরে যখন এই পাশে আসবে, এই পাশেও দিনের পরিমাণ এই থাকবে, এই পাশেও দিনের পরিমাণ যা আছে এই পাশেও দিনের পরিমাণ তাই থাকবে। অর্থাৎ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হবে। এখন এই তারিখগুলো লিখবেন, তারিখগুলো লিখবেন কখন কখন এই ঘটনা ঘটে। প্রথমত এই ঘটনাটা ঘটে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে? উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো এটা 21 জুন। এই সময় উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে। উত্তর গোলার্ধ, এটা হলো উত্তর গোলার্ধ, এটা সূর্যের কাছাকাছি চলে আসে কবে? 21 জুন। 21 জুন উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি চলে আসে। এটাকে বলা হয় উত্তর আয়নান্ত, অর্থাৎ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি চলে আসে। উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি চলে আসে কবে? 21 জুন। ফলে কি হয়? ফলে উত্তর গোলার্ধের দিনের আকৃতিটা বড় হয়ে যায়। এই যে দেখেন, এই থেকে একেবারে এই পর্যন্ত এতখানি থাকে দিন। আর দক্ষিণ গোলার্ধের দিন কতটুকু? দক্ষিণ গোলার্ধের দিন এতটুকু। অর্থাৎ উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট রাত। উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট রাত। দক্ষিণ গোলার্ধে কি ঘটলো? দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় রাত। এরপর আসেন আর একটা তারিখ। এই তারিখটা কবে? এই তারিখটা হলো 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর কি ঘটলো? সেম জিনিস, শুধু গোলার্ধ পরিবর্তন হয়ে গেছে। এইবার উত্তর গোলার্ধের দিনের আকারটা ছোট হয়ে গেছে। এইবার উত্তর গোলার্ধের দিনের আকারটা ছোট হয়ে বড় হয়েছে কিসের আকার? দেখেন, দিনের আকারটা উত্তর গোলার্ধে ছোট আর দক্ষিণ গোলার্ধে দিনের আকারটা বড়। উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন, উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন এবং উত্তর গোলার্ধের এই রাতের সাইজ বড়। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় রাত কবে? 22 ডিসেম্বর। আর 22 ডিসেম্বর একটা জিনিস কি লিখবেন? দক্ষিণ গোলার্ধের দিনের সাইজ সবচেয়ে বড়, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে বড় এই ছোট রাত। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট রাত। আর এই সাইজের পরিস্থিতি হয় কবে? 21শে মার্চ ও 23 সেপ্টেম্বর। কিছুই মনে না রাখতে পারলে সোজা মনে রাখবেন যে কি, এটা পৃথিবী, তো পৃথিবীর উপরের পাশ জুন মাস 21 জুন, নিচের পাশ 22 তারিখ, 22 ডিসেম্বর। 21 তারিখ 22 তারিখ, জুন মাস হলো 6 নম্বর মাস আর ডিসেম্বর মাস হলো 12 নম্বর মাস। শেষ। 21 জুন 22 ডিসেম্বর। 21 জুন উত্তর গোলার্ধের বড়দিন, এটা উপরে লিখছি। আর 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের বড়দিন, এটা নিচে লিখছি। দক্ষিণ গোলার্ধের বড়দিন মানে দক্ষিণ গোলার্ধের রাত ছোট আর উত্তর গোলার্ধের দিন ছোট। আর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। ওকে, দেখেন 21, 22, 23, 21, 21, 22, 23, 21, এইভাবে সিরিয়ালটা লিখলেই হবে। পুরো ব্যাপারটা বুঝলে ক্লিয়ার লিখে দেন, তাহলে সব মুছে সামনে চলে যাব। কিছুটা মাথায় ঢুকছে, পরে আবার একবার এটা বোঝার চেষ্টা করিয়েন, তাহলে বুঝে যাবেন। নেক্সট আসেন, সামনে যাই।
21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান। লিখছেন? পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান। একেবারে এগুলো কিছু না বুঝতে চাইলে, যারা মনে করেন আমি এসব ঝামেলাই যাব না, হাবিজাবি একেবারে সহজে মনে রাখবো, তাদের বললাম এই দিক দিয়ে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরায় এইভাবে লিখে রাখবেন 21, 22, 23, তারপর কত 24। ঘড়ির কাঁটার উল্টা দিকে আসবেন, ঘড়ির কাঁটা নামে এই দিকে ঘুরতে ঘুরতে আসে, আর আপনি যাচ্ছেন নামবেন হলো এই দিকে, এই দিক দিয়ে এইভাবে উল্টা দিকে নামবেন, আর ঘড়ি ঘুরে এই দিকে। ওকে, ঘড়ির কাঁটার উল্টা দিকে এইভাবে লিখবেন 21, 22, 23, 21 লিখে উপরে 21 আসছে না, এই 21-এ হলো 21 জুন, উপরে 6 নিচে 12, কারণ ঘড়ির উল্টা, ঘড়িতে উপরে থাকে 12 নিচে থাকে 6, আর এইখানে উপরে থাকবে 6 নিচে থাকবে 12, তাহলেই ঘটনা শেষ। উপরেরটা হয় উত্তর গোলার্ধ, তাহলে এইবার আসেন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে, যদি প্রশ্ন করে 21 জুন। আর এইটা নিচে আছে দক্ষিণ গোলার্ধ, পৃথিবীর নিচের দিক দক্ষিণ দিক, তাই নিচের দক্ষিণ গোলার্ধ, তো এই তারিখটা হলো 22 ডিসেম্বর, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন। এটা সহজ কিনা বলেন? আরে ঘোড়ার ডিম, লোকজন কি আছেন নাকি চলে গেছেন বলেন তো ভাই রে? কোনো কমেন্ট নাই, সারা শব্দ নাই, কি অবস্থা এলে মানুষজনের? আমি কি কাদের সাথে আছি? এটা ভৌতিক পরিবেশ বানায় রাখছেন, কোনো কমেন্ট নাই, কোনো নাই, বুঝছেন কিনা না বুঝছেন, আদৌ বুঝছেন কিনা, সব এন্টেনার উপরে দিয়ে গেছে কিনা, আমি কি খামাখাই কথা বলতেছি কিনা, কোনো কিছু তো বুঝবো। একটা একটা কমেন্ট তো আপনারা করবেন বা করবেন। আনমিউট করা আছে সবাইকে, বলেন তো, কথাবার্তা বলেন। মানে আমি নিজেই এখন বিরক্ত হয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, কোনটা সহজ? কিছু বোঝার দরকার আছে না সোজা এরকম লিখে রাখবেন? স্যার 20% ক্লিয়ার স্যার। পার্সেন্ট? জি তাহলে স্যার আর 20%। আর কত বাকি? আমি একটা গাড়ি কিনতে চাই, পকেটে 200 টাকা আছে, আর লাগবেই বা কত? এখন তো গেলেই হয় শোরুমে, গিয়ে একটা গাড়ি কিনে নিয়ে আসতে পারি 4 চাকার। হচ্ছে খারাপ অবস্থা। তাহলে এই সোজা এটা দেখেন, ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এদিকে নামে, আর আপনি নামবেন কোন দিকে? উল্টা দিকে। এখানে আপনি নামছেন কোন দিকে? উল্টা দিকে। ঘড়ির কাঁটায় 12 থাকে এইখানে, আর 6 থাকে এইখানে। আপনার 12 কোন? আপনার 12 কই? আপনার 12 এই। আপনার 6 কই? এইখানে। স্যার আনমিউট করে দেন। ভাই মিউট করাটা কি বুঝেন না আপনারা? ঘোড়ার ডিম। হ্যালো আসসালামু ওকে, এটা দেখেন, এই 12টা এই জায়গা নামাই নিয়ে আসছি, এই 6টা নামাই নিয়ে আসছি, ঘুরি ঘুরবে এইদিকে, আমরা ঘুরবো ওই দিকে, তাহলেই শেষ। 21, 22, 23, 21 এইভাবে লিখবেন। লিখলে উত্তর গোলার্ধে হলো 21। আরে ভাই এটা মিউট কর না রে ভাই, এটা বুঝবেন না আপনি? এতক্ষণ ক্লাস করছেন, অন্তত 20টা ক্লাস করে ফেলছেন, এখন মধ্যে মিউট করা জানেন না? সব বড় বড় মানুষ, টিচার হবেন, CEO হবেন, কত কিছু হবেন, এটা হবে না, মধ্যে মিউট করাটা বুঝেন না? নর্মাল একটা জিনিস আপনারা বুঝবেন না এখনো। একটা নর্মাল জিনিস কেমনে আপনি এই জুমটা চালাবেন? আপনি এইটাই 20 দিন 30 দিন ক্লাস করে ফেলছেন, এখনো যদি এটা আপনারা বুঝাই বলতে হয় যে আপনার মিউট করে থাকতে হবে,
আপনাদেরকে আনমিউট করে রাখলে আপনাদের সুবিধা, আপনি একটা প্রশ্ন করতে পারলেন, আপনি একটা জায়গা বলতে পারলেন, এই যে এইদিকে ঘুরাইলেন, এটা একটু বুঝাই বলেন। কিন্তু আর না হয় কি হয়, আমি কিচ্ছু বুঝতেছি না, আমি আমার মতো পড়াইতেছি, আপনি আপনার মতো বসে বসে দেখতেছেন, না আপনি প্রশ্ন করতে পারতেছেন, না আমি প্রশ্ন করতে পারতেছি। দরকার নেই ভাই মিউট করার, কোনো প্রশ্ন করার দরকার নেই, আমি আমার মতো পড়াই, আপনি আপনার মতো দেখেন। বি স্মার্ট ম্যান, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হয়ে যেতেছে, এখন একটু স্মার্ট তো হন। একটা স্মার্ট বাংলাদেশের নাগরিক হয়ে আপনি একটু স্মার্ট হবেন না? মোবাইলটা কেমনে চালায় এটা তো একটু পড়ে লিখে দেখতে পারেন, যে এটা চালাইলে মিউট কেমনে করতে হয়, কেমনে আনমিউট করতে হয়। তো এখান থেকে আমি বলতেছি সবাই মিউট করে থাকেন, আপনি মিউটই জানেন না, আপনি 1 মিনিট পর আবার আনমিউট করে বসে থাকেন। দেখতেছেন যে ইকো হচ্ছে, সাউন্ড হচ্ছে, এটা বুঝায় বলতেছি তাও কাজ হচ্ছে না। যাই হোক, আসেন নেক্সট। তো এইটা তো বুঝছেন, ঘড়ি তো চেনেন না, এটাও চেনেন না, বলেন যে ঘড়িও চিনি না, ঘড়ি কি জিনিস এটাও আমরা জানি না। এটা হলো ঘড়ির কাঁটা, কাঁটা ঘুরে এইদিকে, আপনি ঘুরাবেন উল্টা দিকে, আর উল্টা দিকে ঘুরাইলে 21, 22, 23, আবার 21। এটা লেখার পরে উপরে যেটা পড়লো 6, এইখানে নিচে আছে 6, ওইখানে উপরে থাকবে 6, আর এইখানে উপরে আছে 12, এইখানে নিচে থাকবে 12, তাহলেই শেষ, ক্লিয়ার। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন 21/6, মানে হলো 21শে জুন। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন 22/12, মানে হলো 22 ডিসেম্বর, শেষ। আর 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, এই দুইটা হলো পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান, পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান। একেবারে সহজ কথায় বুঝাই দিলাম যে, ওকে। 21শে মার্চ 23শে সেপ্টেম্বর, এইটা এঁকে রাখেন, একবারে সহজে বুঝে ফেলবেন। নেক্সট আসেন দিন রাত্রির পরে। এখানে আর কি টপিক আছে? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ কাকে বলে? দুইটা ছবি আঁকি, একবারে বুঝে ফেলবেন, কনফার্ম, ওভার শিওর। এটা হলো আমাদের পৃথিবী, এটা হলো আমাদের পৃথিবী। তো প্রথমে আসেন সূর্যগ্রহণ কি। সূর্যগ্রহণ এই জিনিসটা কি? সূর্যগ্রহণ হলো, ধরেন এইখানে থাকে সূর্য, পৃথিবী থেকে অনেক অনেক দূরে, আর পৃথিবীর নিকটবর্তী হলো আমাদের চন্দ্র। যখন সূর্যের আলো মানে চন্দ্র যখন এরকম একটা কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, তো ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থানে আসে যখন পৃথিবী, চন্দ্র এবং সূর্য এরা কিসে থাকে? এরা এক সরল রেখায় অবস্থান করে। পৃথিবী, চন্দ্র, সূর্য এরা একটা সরল রেখায় আসে। এই সিরিয়ালটা কিন্তু মনে রাখতে হবে, পৃথিবী, চন্দ্র, সূর্য। এবং যার ফলে হয় কি, সূর্য থেকে আসা আলোটা, এই যে সূর্য থেকে যে আলোটা আসতেছে, এই আলোটার কিছু অংশ চন্দ্রে আটকা পড়ে, পড়ার কারণে পৃথিবীর কিছু কিছু জায়গায় অন্ধকার হয়ে যায়, কারণ এইখানে সূর্যের আলোটা আর এসে পৌঁছাতে পারে না। আর পৃথিবীর যেই যেই জায়গায় সূর্যের আলো এসে পৌঁছাতে পারে না, এই জায়গাটা অন্ধকার হয়ে যাওয়ার কারণে এই জায়গা থেকে মনে হয় যে সূর্য নাই, নিখোঁজ হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় সূর্যগ্রহণ। ক্লিয়ার হলে সি লিখে দেন। সংজ্ঞায় কি লিখবেন? যখন পৃথিবী, চন্দ্র এবং সূর্য একই মানে একই সরল রেখায় অবস্থান করে, তখন সূর্য থেকে আসা আলোক রশ্মি চন্দ্রে আপতিত হওয়ার কারণে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে, এবং পৃথিবীর যেই স্থানে এই ছায়াটা পড়ে সেই স্থান থেকে সূর্যকে দেখা যায় না বিধায় ওই জায়গায় সূর্যগ্রহণ সংঘটিত হয়, অর্থাৎ সূর্য নেই বলে মনে হয়। দ্বিতীয় জিনিসটা, আরেকটা প্রশ্ন এখান থেকে আসবে যে সূর্যগ্রহণ সংঘটিত হয় কখন। লিখে রাখেন, সূর্যগ্রহণ হয় অমাবস্যায়, অমাবস্যায় হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ হয় কখন?
অমাবস্যা, অমাবস্যার দিনেই তো অন্ধকার হয় সবচেয়ে বেশি। তো সূর্যগ্রহণ হয় হলো অমাবস্যায়। ওকে, নেক্সট আসেন চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটা কি? চন্দ্রগ্রহণটা হলো যখন চন্দ্র, পৃথিবী এবং সূর্য একই সরল রেখায় অবস্থান করে। যখন চন্দ্র, পৃথিবী এবং হলো সূর্য এরা একই সরল রেখায় অবস্থান করে। চন্দ্র, সূর্য, এটা হলো ঘটনা 1, নিচেরটা ঘটনা 2, এবং এটা হলো সূর্য না সরি চন্দ্র, পৃথিবী এবং এটা হলো সূর্য, এগুলো সব একই সরল রেখায় অবস্থান করে। তো সূর্য থেকে আসা যে আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা পৃথিবীর কারণে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার কারণে চাঁদের উপরে সূর্যের আলো আর পড়তে পারে না, যার কারণে চাঁদকে কিছুক্ষণ পরে আর দেখা যায় না। এই যে চাঁদকে দেখা না যাওয়ার ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। যখন কে চন্দ্র, পৃথিবী, সূর্য এরা একই সরল রেখায় অবস্থান করে, তখন সূর্য থেকে আসা আলোক রশ্মি পৃথিবীতে পড়ে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ার কারণে চাঁদ দৃশ্যমান হয় না। ওকে, ফলে কিছুক্ষণের জন্য চাঁদকে কিছুক্ষণ দেখা যায় না। আর এই ঘটনাটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। এবং এই চন্দ্রগ্রহণটা হয় কখন? চন্দ্রগ্রহণ এটা হয় কখন? এটা হয় পূর্ণিমা তিথিতে। ওকে, ঘড়ির ব্যাপারটা সহজ ছিল না একেবারে। জাস্ট ঘড়ির উল্টা দিকে ঘুরাবেন, 21, 22, 23, 24-এর জায়গায় 12 দুগুণে 24 ঘন্টা হয় না, 1 ঘন্টা কম লিখবেন, লিখবেন 23 ঘন্টা। 21, 22, 23, এরপর 24 না লিখে আবার 21 লিখবেন, তাহলে শেষ ঘটনা। ঘড়ির কাঁটায় উপরে থাকে 12, নিচে থাকে 6, আপনি লিখবেন উপরে 6, নিচে লিখবেন 12, তাহলে শেষ। উপরে কি হলো 21, 6, আর নিচে কি হলো 23, 12। বিপরীত দিকে করে কি অন্য দিকে করে অত কিছু আমার দরকার নেই, আমি সব সরল রেখায় দেখাই দিলাম, আপনি জাস্ট মনে রাখবেন যার ছায়া পড়ে, মানে যে সূর্যের আলো পায়। দুইটা বউ এক বেটার, যখন এক বউ বেশি আদর পায় আর এক বউ রাগ করে, ঝগড়া ফাসাদ বাঁধায়, যে ঝগড়া ফাসাদ বাঁধায় ওরই হলো গ্রহণ লাগছে। ওকে, এটা চাঁদেরও হইতে পারে, পৃথিবীরও হইতে পারে। কার গ্রহণ লাগছে এটা বুঝে নেন, যে কাছে থাকবে সে আদর বেশি পাবে, যে দূরে থাকবে সে মান অভিমান করবে। এগুলো শেষ, এগুলো আর এইভাবেই পড়াইতে হবে, বুঝছি আপনাদের বিস্তারিত না বলে এবং সংক্ষেপে শেষ করে দিতে হবে, তাহলে ঘটনা শেষ একবারে। খামাখা এসব ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দরকার নেই। এরপরে আসেন পৃথিবীর গুরুত্বপূর্ণ রেখাগুলো একেবারে এক চিত্রে একবারে বলে দিচ্ছি, শুধু বলবো দেখবেন, আপনারা লিখে রাখবেন, তাহলেই হবে। প্রথম রেখাটার নাম কোনটা? এটার নাম হলো নিরক্ষরেখা, তার মানে এটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা। এটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা। বিষুবরেখা শেষ। আর নিরক্ষরেখার সমান্তরালের রেখাগুলোকে বলা হবে, নিরক্ষরেখার সমান্তরালের রেখাগুলোকে বলা হবে অক্ষরেখা। তো এই অক্ষরেখার গুরুত্বপূর্ণ একটা অক্ষরেখা হলো 23°50' অক্ষরেখা। কোন অক্ষরেখা? 23°50' দক্ষিণ অক্ষরেখা। এইটার নাম হলো মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। ওকে, অক্ষরেখা বা মকর ক্রান্তি রেখার এইটা হলো 23°50' উত্তর অক্ষরেখা, বা এইটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। ওকে, এইবার আসেন দুইটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা গেল। এরপরে এইখানে 66.5° উত্তর অক্ষরেখাকে বলা হয় সুমেরু বৃত্ত। 66.5°
দক্ষিণ, এইটাকে বলা হয় কুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত বা কুমেরু রেখা। নেক্সট এইখানে আসেন 66 ডিগ্রি 50 মিনিট উত্তর, এটাকে বলা হয় কুমেরু বৃত্ত। আর এই উত্তর অক্ষরেখাকে বলা হয় সুমেরু রেখা। উত্তর যেটা উত্তর গোলার্ধ সেটাকে বলা হয় সুমেরু, আর দক্ষিণ গোলার্ধ যেটা সেটাকে বলা হয় কুমেরু। একটার নাম হলো সুমেরু, একটার নাম হলো কুমেরু। উপরেরটা হলো উত্তর গোলার্ধ, উপরের ভাগকে বলা হয় উত্তর গোলার্ধ, নিচের ভাগকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। ওকে, এরপর আসেন দক্ষিণ গোলার্ধের 40 থেকে 47 ডিগ্রি। দক্ষিণ গোলার্ধের 40 থেকে 47 ডিগ্রি, এই একটা জায়গা আছে 40 থেকে 47 ডিগ্রি। দক্ষিণ গোলার্ধের কোন গোলার্ধের এটা? দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি অক্ষরেখা। এই অক্ষরেখার নাম কি? এটার নাম হলো গর্জনশীল চল্লিশা। এইখানে বাতাসের প্রবাহ বেশি থাকে, তাই এটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা, এবং এর প্রভাবে সমুদ্রে বেশি বেশি ঝড় তুফান হতো। এই জন্য লোকজন এটার নাম দিছে গর্জনশীল চল্লিশা। কোনটুকু? এইটুকু 40 ডিগ্রি অক্ষরেখা থেকে 47 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত। কোন দিকে? দক্ষিণ দিকে। এটার নাম কি? নাম হলো গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশা। দেখছেন, এই একটা রেখা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। আর প্রশ্ন আসে আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে, সেটা আমরা আগেও দেখিয়েছিলাম, আবারও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম যেটা আছে, পৃথিবীর এই দাঁড়ানো রেখাটা মূল মধ্যরেখা নামে পরিচিত। এই রেখাটার নাম হলো মূল মধ্যরেখা। এটার নাম হলো মূল মধ্যরেখা। এবং এই রেখা অনুযায়ী বা এই রেখার সময়টাকে পৃথিবীর জন্য প্রমাণ সময় ধরা হয়। এইখানকার সময়কে ধরা হয় পৃথিবীর জন্য প্রমাণ সময় বা আদর্শ সময়। ওকে, আর মূল মধ্যরেখার সমান্তরাল রেখাগুলোর নাম হলো দ্রাঘিমা রেখা। আর এই দ্রাঘিমা রেখার সর্বোচ্চ বিস্তৃতি আছে 180 ডিগ্রি পর্যন্ত। আর দুই পাশে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার নাম হলো আন্তর্জাতিক তারিখ রেখা। দুই পাশে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার নাম হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটার নাম হলো আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা শেষ। এই কয়টা রেখা চিনলেই হবে। আর এই সময়ের পরিবর্তন কত? এই থেকে একেবারে ওই জায়গায় গেলে তারিখ পরিবর্তন হবে, এই থেকে সামনে গেলে সময় বাড়ে। সামনে বলতে এটা পূর্ব দিকে, পূর্ব দিকে গেলে সময় বাড়ে, এবং এখান থেকে পশ্চিমে গেলে সময় কমে। সময়ের ব্যবধান কত? প্রতি 1 ডিগ্রির জন্য 1 ডিগ্রি ইকুয়াল টু 4 মিনিট। 1 ডিগ্রির ব্যবধান হলে, ডিগ্রিটা ধরে কেমনে দেখেন, এইখান থেকে এইটা হলো 90 ডিগ্রিতে আছে না, তো এইখান থেকে এইটা কত কোণ, এইটা কত কোণ, এইটা কত কোণ, এই কোণের সাথে রেখা বিবেচনা করে কোণটা পরিমাপ করা হয়। প্রত্যেকে 1 ডিগ্রির জন্য বাড়ে হলো 4 মিনিট, আর এইখানে আছে এইটার সাথে এইটা কোণ আছে 90 ডিগ্রি কোণ। এইখানে একটা কোণ সৃষ্টি হয়েছে না, দেখেন এই কোণটা হলো 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রির জন্য সামনে বাড়বে 6 ঘন্টা বা 360 মিনিট। আর এইটার 90 ডিগ্রিটা আছে এইখানে, ওকে, আর শেষটা আছে 180 ডিগ্রিতে। শেষটা আছে 180 ডিগ্রিতে।
180 ডিগ্রিতে বাড়ে হলো 12 ঘন্টা, আর এই পাশে বাড়ে 12 ঘন্টা। এই হলো কথা। 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এটা লিখে রাখেন। এরপরে আসেন গুরুত্বপূর্ণ আর কি বিষয় এখান থেকে। আরেকটা বিষয় আসে, প্রতিপাদ্য স্থান কাকে বলে। প্রতিপাদ্য স্থান এটা লিখে রাখেন, প্রতিপাদ্য স্থান। পৃথিবী যেহেতু গোলাকার, পৃথিবীর কোনো একটা স্থান থেকে যদি কল্পিত কোনো ব্যাস পৃথিবীকে এক পাশ থেকে আরেক পাশে ছেদ করে, এই প্রথম যেই বিন্দুতে ব্যাসটা ছেদ করছে ওই বিন্দুর সাপেক্ষে যেখান থেকে ছেদ করে বেরিয়েছে ওই বিন্দুটাকে, এই জায়গাটাকে বলা হয় প্রথম জায়গার প্রতিপাদ্য স্থান। তো বাংলাদেশের এরকম প্রতিপাদ্য স্থান হলো কোথায়, এইটা পরীক্ষা আসে। বাংলাদেশের প্রতিপাদ্য স্থান কোথায়, এটা প্রতিপাদ্য স্থান। ধরেন একটা গোলাকার বৃত্ত এক জায়গা দিয়ে ফুটো করে দিলে যে জায়গা দিয়ে বের হবে গিয়ে ওই ফুটা হওয়ার জায়গাটাকে বলা হবে, যে জায়গা দিয়ে বের হবে ওই জায়গাটাকে বলা হবে প্রতিপাদ্য স্থান। বাংলাদেশের প্রতিপাদ্য স্থান হলো প্রশান্ত মহাসাগরের নিকট চিলিতে। বাংলাদেশের প্রতিপাদ্য স্থান চিলিতে, চিলির প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী স্থানে স্থানে ওকে। নেক্সট আসেন, এখান থেকে আর আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সীমারেখা, বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ। এইটা আমরা এখন আসব ভূমণ্ডল, এরপরে আসে বায়ুমণ্ডল, আর একটা হলো বায়ুমণ্ডল। তিনটা মণ্ডল নিয়ে আমরা আলোচনা করলে কথাবার্তা আজকের মতো শেষ হবে। তো প্রথম মণ্ডলটা হলো ভূমণ্ডল বা ভূভাগ। এটা নিয়েও আমরা মোটামুটি কথা বলেছিলাম। ভূমণ্ডল কোনটা? ভূমণ্ডল হলো পৃথিবীর যে ভূমির ভাগটা আছে, ভূমিটা কিভাবে গঠিত হয়েছে সেইটা। আরেকটা পড়বো আমরা বায়ুমণ্ডল, পৃথিবীর বায়ুর যে ভাগটা আছে সেইটা। আরেকটা হলো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল হলো পৃথিবীতে ভূমণ্ডল, বায়ুমণ্ডল। আরেকটা হলো বায়ুমণ্ডল। বাড়ি মানে হলো পানি, আর বায়ু মানে হলো বাতাস, আর ভূমণ্ডল মানে হলো ভূমি। তিনটা জিনিস সম্পর্কে আমরা কথাবার্তা বলবো। তো প্রথমে আসেন পৃথিবীর ভূমণ্ডল। পৃথিবীর ভূমণ্ডল, ভূমণ্ডলের কথা লেখেন যে পৃথিবীর ভূভাগ 3টি অংশে বিভক্ত। ভূভাগ 3 অংশে বিভক্ত। কি কি? অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল হলো প্রথম ভাগ, 2 হলো গুরুমণ্ডল দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ হলো গুরু মণ্ডল, আর তৃতীয় ভাগ হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল 1 2 3। এটা হলো জাস্ট পৃথিবীকে যদি আপনি ভাগ করেন, এই যে পৃথিবী গোলাকার না, ভাগ করলে প্রথমে একটা লেয়ার পাওয়া যাবে, দ্বিতীয় আর একটা লেয়ার পাওয়া যাবে, আর তৃতীয় আর একটা লেয়ার পাওয়া যাবে। তৃতীয় লেয়ারে থাকে সব ভারী পদার্থ, খনিজ পদার্থগুলো, লোহা, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম যে ভারী খনিজ পদার্থগুলো এইগুলো থাকে এইখানে। এটা হলো ভূমণ্ডলের ভাগগুলো। আর ভূমণ্ডল গঠিত হয়েছে বিভিন্ন শিলা ও অন্যান্য পদার্থ দ্বারা। তো এই শিলাগুলো আবার 3 ভাগে বিভক্ত। ভূমণ্ডলে যে শিলা আছে সেই শিলাগুলো 3 ভাগে বিভক্ত। এই ভাগগুলোর নাম আসে 3 ভাগে বিভক্ত। কি কি 3 ভাগ? প্রথম ভাগের নাম হলো আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কি? পৃথিবী প্রথমে উত্তপ্ত পিণ্ড ছিল, গলিত লাভার মতো পৃথিবী যে ছিল, আগুন, একেবারে গলিত আগুন দেখছেন,
লোহাকে যদি একেবারে আগুন বানায় গলায় দেওয়া হয় তাহলে যে অবস্থা হবে, এই আগ্নেয় গলিত লাভাটা যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেই শিলাটা গঠিত হয়েছে এই শিলাটার নাম হলো আগ্নেয় শিলা। আর আগ্নেয় শিলা হলো, লিখে রাখেন, আগ্নেয় শিলা হলো একটা উদাহরণ লিখে রাখেন জাস্ট, ব্যাসল্ট। ব্যাসল্ট, ক্রায়োলাইট এগুলোকে বলা হয় আগ্নেয় শিলা। এরপরে লিখবেন 2 নাম্বার ভাগ, পাললিক শিলা। পরীক্ষায় বেশি আসে পাললিক শিলা নিয়ে। পাললিক শিলা, পাললিক শিলার উদাহরণ হলো কয়লা। এবং পরীক্ষায় আসে যে কোন শিলায় জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। উত্তর হলো জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় পাললিক শিলায়। নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? উত্তর হলো কয়লা। প্রশ্ন আসতে পারে কয়লা কোন ধরনের শিলা? উত্তর হলো পাললিক শিলা। কয়লা আছে, এরপর পাললিক শিলার মধ্যে আছে বেলে পাথর, চুনা পাথর, এগুলোও আছে। তো পাললিক শিলা এক ধরনের জীবাশ্ম জ্বালানি এখানে জমা থাকে। কয়লা আছে, চুনা পাথর আছে, এগুলো নিয়ে পাললিক শিলা গঠিত। আর 3 নাম্বার যেই শিলা তার নাম হলো রূপান্তরিত শিলা। যখন এক শিলা রূপান্তর হয়ে অন্য আকৃতি ধারণ করে বহু বছরের তাপ চাপ মাটির নিচে থাকার ফলে, সেটাকে বলা হয় রূপান্তরিত শিলা। এটার উদাহরণ কি? এটা 2টা উদাহরণ লিখে রাখেন, যে কয়লা পরিবর্তিত হয়ে গ্রাফাইট হয়ে যায়। কয়লা বেশি দিন মাটির মধ্যে তাপ চাপ হাজার হাজার বছর থাকার পরে হয়ে যায় গ্রাফাইট। কয়লা রূপান্তর হয়ে হয় গ্রাফাইট। গ্রাফাইট বলতে আমরা যে পেন্সিল দিয়ে লিখি ওই পেন্সিলের রূপটা, এটাকে বলা হয় গ্রাফাইট। আবার চুনা পাথর রূপান্তরিত হয়ে হয়ে যায় মার্বেল। চুনা পাথর রূপান্তরিত হয়ে হয়ে যায় মার্বেল। আমরা যে মার্বেল খেলি, যে মার্বেল পাথর আছে, সেই মার্বেল পাথর যদি করে ওই রূপগুলো হয়ে যায় চুনা পাথরই একটা পর্যায়ে। ওকে। আর লিখবেন যে এই স্তরে জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় না। জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় না, পাওয়া যায় না। ওকে, নেক্সট আসেন, এটা গেল আমাদের ভূমণ্ডল। আর ভূমণ্ডল সম্পর্কে আরেকটা জিনিস আমরা যেটা শুরুতেই লিখে দিয়েছিলাম, সেটা হলো ভূভাগের বা ভূমণ্ডলের উপাদান কি কি বা কতগুলো। ভূমণ্ডলের উপাদান আছে কি কি? অক্সিজেন, সিলিকন, এরপরে আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, এরপর আছে আয়রন, এরপরে আছে ক্যালসিয়াম, এরপরে আছে সোডিয়াম, এরপরে আছে পটাশিয়াম, এরপরে আছে ম্যাগনেসিয়াম। এগুলো আগেও লিখে দিয়েছিলাম আন্তর্জাতিকের খাতায়, ওইখানে দেখলেই পাবেন। অর্থাৎ এইটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। পরীক্ষায় অপশন আসে এইভাবে, নিচের কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়? নিচের কোনটি ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়, বা পৃথিবীতে নিচের কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়? তো উত্তর যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেন হবে, অক্সিজেন যদি অপশনে না থাকে তাহলে সিলিকন হবে, না থাকলে অ্যালুমিনিয়াম হবে। এই সিরিয়ালটা মনে রাখবেন। এরপরে আসেন আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের 5টি স্তর আছে। 5টি স্তর কি কি? ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, এরপরে আছে তাপমণ্ডল, এরপরে আছে এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার। এর মধ্যে ট্রোপোমণ্ডল এইখানে ঘটে কি? এইখানে ঘটে আবহাওয়া সংক্রান্ত সকল ঘটনা। স্ট্র্যাটোমণ্ডলের সাথে জড়িত আছে ওজোন স্তর। স্ট্র্যাটোমণ্ডলেরই একটা স্তরের নাম হলো ওজোন স্তর। আর স্ট্র্যাটোমণ্ডলে বিমান চলাচল করে।
মেসোমণ্ডল সম্পর্কে কিছুই লিখতে হবে না, তাপমণ্ডল সম্পর্কে লিখবেন। এর নিম্ন ভাগে আছে আয়ন স্তর বা আয়ন মন্ডিয়াল। নিম্ন ভাগে আছে আয়ন মণ্ডল, আয়ন মণ্ডল, যেখানে কি হয়, আয়ন মণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ তরঙ্গ প্রতিফলিত হয়। আর তাপমণ্ডলের আরেকটা কথা লিখবেন যে এইখানে উপগ্রহ থাকে, এইখানে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে, কসমিক কণার সন্ধান পাওয়া গেছে, এবং রকেট চলাচল করে বায়ুমণ্ডলের এই স্তরে। আর একটা হলো এক্সোস্ফিয়ার বা এক্সোমণ্ডল। এক্সোমণ্ডল সম্পর্কে কিছুই লিখতে হবে না, জাস্ট লিখবেন যে এক্সোমণ্ডলে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে। বায়ুমণ্ডল সম্পর্কে আরেকটা লিখেন যে বায়ুমণ্ডলের উপাদানগুলো, তারপরে বায়ুমণ্ডল লিখবো। বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি? উপাদান হলো 1 নম্বরে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় যেটা, সেটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন 78.02%। এরপর অক্সিজেন পাওয়া যায় 20.71%। এরপর কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত পার্সেন্ট? কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 0.03%। আর কি আসে? আর আসে আর্গন গ্যাসের পার্সেন্টেজটা আসে 0.08, 0.8%। 8 শূন্য আছে, 8 3 আছে, বাট এইটুকু লিখলেই হবে। আর্গন। আরেকটা আসে হলো জলীয় বাষ্পের পরিমাণ কত? জলীয় বাষ্পের পরিমাণ 0.41%। এটা হলো বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ। আর একটা জিনিস এখান থেকে মাঝে মধ্যে আসে, সেটা হলো ওজনের পরিমাণ কত? 0.203%। এটা হলো বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ 0.203%। এটা হলো বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ। এটা লিখে রাখেন। লিখছেন? বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ 0.203%। গেল বায়ুমণ্ডল। এরপর আসেন বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে হলো পানি বা পানির স্তর। বায়ুমণ্ডল সম্পর্কে লিখবেন যে পৃথিবীর সবচেয়ে বেশি পানি পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে বেশি পানি পাওয়া যায় ভূগর্ভে বা ভূভাগে। ভূভাগে পানির পরিমাণ হলো 98%। ভূভাগে পানির পরিমাণ 98, মানে বেশি পানি পাওয়া যায় সমুদ্রে আর কি, ভূভাগ না, সমুদ্রে 97%। 97%। এটার সাথে আরো আছে 97.25%, ওটা লিখতে হবে না। আর সবচেয়ে কম পানি পাওয়া যায় হলো নদীতে। সমুদ্র হিমবাহ, সমুদ্র হিমবাহ, এরপরে আছে ভূগর্ভস্থ পানি, এরপরে আছে হ্রদ, এরপরে আছে নদী। এটা হলো সিরিয়াল, কোথায় সবচেয়ে বেশি পানি পাওয়া যায়, কোথায় সবচেয়ে কম পানি পাওয়া যায়, ব্যাস। এরপরে এখান থেকে যা যা আছে বাকিগুলো সব আপনাদের পড়া, বই খুলে দেখলেই দেখবেন যে আপনারা এগুলো আগে সব পড়ে ফেলেছেন। আশা করি এখানে কোনো জিনিসপত্র আপনাদের কাছে আর জটিল লাগবে না। তাও যদি কোনো জিনিস জটিল লাগে আমরা ইনশাল্লাহ আবার পরের দিন আলোচনা করবো। আর এখানে সব জিনিসগুলো আমরা অলরেডি আগে পড়ে ফেলেছি। আর একটা জিনিস এখানে আছে নদী সংক্রান্ত বিষয়, সেই নদী সংক্রান্ত বিষয় আমরা অলরেডি আলোচনা করে এসেছি। আশা করি নদী সম্পর্কে আপনারা সবাই খুব ভালো করেই জানেন। এই বায়ুমণ্ডলের একটা ভাগ আছে নদী সংক্রান্ত বিষয়। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবার জন্য শুভকামনা রইলো। আর এই জিনিসগুলো একটু ভালো করে রিভিশন দিবেন। কারো কোনো কথাবার্তা না থাকলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ওকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।